ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাত্রই কয়েকটি টেক্সট রাখা হয়েছে এবং টেক্সটগুলি খুবই যুগোপযোগী। একটি নাটক রাখা হয়েছে, যে নাটকটি তারা ইতিমধ্যেই একবার পড়ে ফেলেছে। লুইস ক্যারলের অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড বাঞ্চ করে ব্রেকআপ কোশ্চেনের মধ্য দিয়ে 6 নম্বরও দিতে পারে। বড় লেখকদের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে টপিক্যালিটি অ্যান্ড ইউনিভার্সালিটি। এর প্রত্যেকটি লাইন, বিশেষ করে যে লাইনগুলি খুব স্ট্রাইক করার মতো, প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে এবং কোনো লুজ সিট দেওয়া হবে না বলে এখনো পর্যন্ত ভেরি আপ টু ডেট, ভেরি রেলিভেন্ট, ভীষণ প্রয়োজনের জিনিস কিন্তু এখন রাখা হয়েছে। যেমন প্যারাগ্রাফ থাকতে পারে এই ধরনের, ওয়াটার কনজারভেশন না। ব্লগ হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে, যেমন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া হতে পারে। ড্রামা রাইডার্স টু দ্য সি, যে জেমস সিং যে নাটকটি এখানে করা আছে, উপকার তোমরা পাবে এটা করলে। বিষয়টাকেই বরং চেজ করো, বিষয়টাকেই বরং আরও বেশি করে তার মধ্যে ঢোকার চেষ্টা করো। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আমি সৌভিক রয়েছি আপনাদের সাথে এবং আপনারা যেমনটা জানেন, এই গীতাঞ্জলি রেডিও সমস্ত সময় কমিউনিটির মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করে থাকে। সেটা হতে পারে শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক অথবা বিনোদনমূলক। আজ মূলত আমরা একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করবে সেই বিষয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় ইংরেজি, এবং সেই বিষয়টি আমাদের সাথে আজকে আলোচনা করতে স্টুডিওতে এসেছেন করেলি প্রসাদ মালি স্যার। স্যারকে নমস্কার। নমস্কার। গীতাঞ্জলি রেডিওর সমস্ত দর্শকদের এবং শ্রোতাদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে এইবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি গীতাঞ্জলি রেডিও কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাবো আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একদমই স্যার, আমরাও অনেকটা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কারণ আপনি আবার আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের জানার জন্য জানিয়ে রাখি যে স্যার নগুড়ি এসবি শিক্ষা নিকেতনের ইংরেজি বিষয়ের শিক্ষক। স্যারের সাথে আলোচনা করব, জানবো স্যারের থেকে যে ছাত্রছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিভাবে তাদের প্রস্তুতি নেবে। স্যার, প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব যে এবছর নতুন একটা প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, সেমিস্টার বেস পরীক্ষা। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা ভয় তো কাজ করছেই মনের মধ্যে, যেহেতু উচ্চ মাধ্যমিক জীবনের একটা অন্যতম বড় পরীক্ষা এবং এই পরীক্ষার পর তারা কলেজ লাইফে যাবে। তো সেক্ষেত্রে একটা নাম্বারেরও ব্যাপার থাকে যে ঠিকঠাক মতো নাম্বার পেলে তবেই সে ভালো কলেজে পড়ার সুযোগ পাবে, সমস্ত কিছু সব কিছু মিলিয়ে প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে যে কোশ্চেন প্যাটার্নটা কী রকম হতে চলেছে সেমিস্টার 4-এর ক্ষেত্রে। আপনি একদম ঠিক বলেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আমরা বলতে পারি যে গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড স্টুডেন্টদের কাছে। এরপর তারা পড়াশুনোর এবং শিক্ষার বৃহত্তর জগতে পা রাখবে। হ্যাঁ, এইবার এই বছর যেটা হচ্ছে, প্রথম যে নতুন সিলেবাস আমাদের প্রচলিত হয়েছে, সেই সিলেবাসটাকে আমাদের উচ্চ মাধ্যমিক কাউন্সিল, সংসদ এটাকে 4টি পর্যায়ে ভাগ করেছেন, 4টি সেমিস্টারে, এবং সেই হিসাবে এটি হবে চতুর্থ সেমিস্টার বা সেমিস্টার 4, যেটিকে ফাইনাল এক্সাম হিসাবে ধরা হচ্ছে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গের এই ইংরাজি বিষয়টিকে এবং অন্যান্য সব বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে যাতে করে সেটি ভালোভাবে রপ্ত হতে পারে, তারা যাতে সিলেবাসে যা আছে সব কিছুকে খুব সুন্দরভাবে রপ্ত করতে পারে, সেই জন্য 4টি সেমিস্টারে ভাগ করেছে এবং এতে তাদের বোঝা অবশ্যই কমেছে। তবে যেহেতু সেমিস্টার 4 এর মাধ্যমে
নতুন সিলেবাসে প্রথমবার তারা ফাইনাল এক্সাম দিতে যাচ্ছে। কাজেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে স্বাভাবিক একটুকু শঙ্কা, একটুকু প্রশ্ন, একটু দোলাচল থাকবেই। তবে তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাত্রই কয়েকটি টেক্সট রাখা হয়েছে এবং টেক্সটগুলি খুবই যুগোপযোগী। তারা মানে টেক্সটগুলিকে এমনভাবে নির্বাচন করা হয়েছে যে তারা বর্তমান যুগের গোটা পৃথিবীতে যেভাবে যা কিছু ঘটছে তার সঙ্গে খুব সুন্দরভাবে নিজেকে রিলেট করতে পারবে। তো এইবার সেমিস্টার 4কে আমাদের যেভাবে কোশ্চেন প্যাটার্নের ইয়েটা আসবে, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। তো এই কোশ্চেন প্যাটার্নটা 4-5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে, একটি হচ্ছে প্রোজ, দ্বিতীয় ভাগটি হবে ভার্স বা পোয়েমস, তৃতীয় একটি নাটক রাখা হয়েছে যে নাটকটি তারা ইতিমধ্যেই একবার পড়ে ফেলেছে, সেটিকে আবার একটুকু বিস্তারিতভাবে আর একটুকু অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করে তাদেরকে একটু পড়তে হবে। এছাড়া থাকছে নন টেক্সচুয়াল গ্রামার। এই জায়গাটা একটুকু পরিবর্তন ঘটেছে। এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেক্সচুয়াল গ্রামারের উপরে প্রশ্ন হতো, তো এবার সেটি থাকছে না, সেটি এবার নন টেক্সচুয়াল গ্রামারে থাকছে। এবং শেষ পর্যন্ত চতুর্থ পর্যায় যেটি, সেটি হচ্ছে পঞ্চম পর্যায়, সেটি হচ্ছে রাইটিং স্কিল। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। একদমই স্যার, এই 5টি ভাগের মধ্যে প্রথমেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যখন মাধ্যমিক অবধি পরীক্ষা দিয়ে আসি, তার পরবর্তীতে যখন ছাত্রছাত্রীরা 11 এবং 12-এর পরীক্ষার ক্ষেত্রে বসে, মাধ্যমিক অবধি সিন থাকে, আনসিন থাকে, সেখান থেকেই উত্তর লিখতে হয়। একদম ফলে স্বাভাবিকভাবেই যেই সমস্ত সিন আনসিন থাকে তাতে বানান ভুলের সংখ্যা কম হয়, কারণ দেওয়াই থাকে ওখানে। একদম তো সেই সমস্ত আলোচনা যখন আমরা মাধ্যমিক নিয়ে আলোচনা করছিলাম তখন করেছি। ঠিক ঠিক। তো এই ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে একটা ভয় থাকে যে গল্প থেকে যখন বড় কোশ্চেন আসে বা সেটাকে কিভাবে গুছিয়ে লিখবে ছাত্রছাত্রীরা, যদিও তারা 11-এ পরীক্ষা দিয়েছে এবং 3rd সেমিস্টারও তারা দিয়ে ফেলেছে ইতিমধ্যে। তো 4th সেমিস্টারে তাও একটা ভয় থেকে যায়, কারণ পরীক্ষার সঙ্গে একটা ভয়ের ব্যাপার সবসময়ই জড়িত থাকে। তো প্রথম গল্প যেটা, যে ডাউন দ্য র্যাবিট হোল, এই গল্পটার ক্ষেত্রে কিভাবে পড়লে সুবিধা হবে? আমি বলি, এইবারে যে পরীক্ষাটি তারা যেরকম কোশ্চেন প্যাটার্নের উপরে পরীক্ষাটা দেবে, কোশ্চেন ফরম্যাটের উপরে, আমরা যদি বলি যে তার একটা মহড়া তারা ইতিমধ্যেই সেমিস্টার 2তে দিয়ে এসেছে, তাহলে মোটেই অত্যুক্তি হবে না। ঠিক সেই রকমই প্রশ্নের ধরনটা হবে। এই আপনি যেরকম বলেছেন প্রোজ, যে হ্যাঁ, মাধ্যমিকে যেমন সিন হোক বা আনসিন হোক, টেক্সটটা বা পোয়েমসটা, মানে প্রোজ হোক বা পোয়েমস হোক, টেক্সটটা দেওয়া থাকে, ম্যাটারটা দেওয়া থাকে, সেটা পড়ে সেখান থেকে প্রশ্নের উত্তর করতে হয়। উচ্চ মাধ্যমিকে সেটি আর হয় না, সেখানে কেবলমাত্র আনসিন এর উপর একটা করতে হয়, সেটি 1st এবং 3rd সেমিস্টারে থাকে। কিন্তু সেখানেও বরং কিছু লিখতে হয় না, সবটাই এমসিকিউ, মানে জাস্ট অপশান টিক আউট করতে হয়, রাইট অপশানটাকে টিক আউট করতে হয়। এখানে এবার কিন্তু পড়াশোনাটাকে আরেকটু অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে? আপনি যেরকম বললেন যে 2টি টেক্সট আছে, ডাউন দ্য র্যাবিট হোল, যেটি লিউইস ক্যারলের অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, এই যে একটি বিখ্যাত তার সৃষ্টি, অমর সৃষ্টি, তার প্রথম চ্যাপ্টারটি এখানে রাখা হয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল, সেই একটি আছে। আর আছে লেভ তলস্তয়ের 3 কোশ্চেন্স। তো আপনি যেরকম বললেন ডাউন দ্য র্যাবিট হোল, এই গল্পটি একটা কিন্তু ফ্যান্টাসি। হ্যাঁ, ফ্যান্টাসি গল্পকে কিভাবে পড়তে হয় না, ফ্যান্টাসি গল্প যখন নিচের ক্লাসে পড়বে, তারা গল্পটিকে বেশ একটা কল্পনার জগৎ দিয়ে তারা দেখবে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যেহেতু অনেকটা ম্যাচিওর, তারা যেহেতু অনেকটা পরিণত মনস্ক এবং অনেকটা পথ তারা পেরিয়ে এসেছে পড়াশুনোর ক্ষেত্রে, বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন টেক্সট, বিভিন্ন প্রোজ, পোয়েমস, গদ্য, গল্প, কবিতা ইত্যাদির অনেকগুলো পড়ে এসেছে, আমরা যদি ক্লাস 5 থেকেই ধরি, তাহলে সেক্ষেত্রে ডাউন দ্য র্যাবিট হোল গল্পটিকে তারা প্রথমত ফ্যান্টাসি হিসাবে তো পড়বেই, এরপরে যেটা করবে সেটা হচ্ছে এই ফ্যান্টাসিটার পেছনে
রিজনটা কি, এই ফ্যান্টাসিটার পেছনে ফ্যান্টাসিটাকে কি তারা বর্তমান আহ, জীবনযাত্রার সঙ্গে কি রিলেট করতে পারে, নিজেদের লাইফের সঙ্গে কি রিলেট করতে পারে। আপনি একটু আগে বলছিলেন যে উচ্চ মাধ্যমিকের পর একটা বৃহত্তর জগতে সবাই যাবে। এই ডাউন দ্য র্যাবিট হোল গল্পটা কিন্তু সেই অর্থে খুব রূপকার্থে আমরা ব্যবহার করতে পারি যে অ্যালিস, ওই যে র্যাবিটটা হঠাৎ করে তার পাশ দিয়ে দৌড়ে যাবার সময় ও ডিয়ার আই এম গেটিং লেট, হ্যাঁ, সে হঠাৎ করে তার ওয়েস্ট পকেট থেকে একটা পকেট ঘড়ি বের করে দেখছে যে তার দেরি হয়ে যাচ্ছে এবং তার পাশ দিয়ে দৌড়ে গিয়ে একটা গর্তে ঢুকে পড়ল। অ্যালিস প্রথমে সেটিকে এতটা গুরুত্ব না দিলেও পরে ভাবলো, ও বাবা, র্যাবিট, সে আবার ওয়েস্ট কোট পরেছে, সে আবার কোথায় যাচ্ছে, তার আবার ঘড়ি আছে, সে কথা বলতে পারে, সে কোন মহাকাজে যাচ্ছে যে তার দেরি হয়ে যাচ্ছে। ও লেটস সি। সো সি ফলোজ হার আপ, এবং সেও গর্তের মধ্যে ঢুকে পড়ে। অ্যান্ড আ নিউ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি আনফ্যাদমেবল একটা ওয়ার্ল্ড তার সামনে আস্তে আস্তে মানে কি বলবো, আবিষ্কার হতে যাচ্ছে। সে যতই গর্ত দিয়ে নামছে, একটা নতুন জগৎ সে আবিষ্কার করছে। এইটা, এই যে থিমটা, এই যে একটা কমপ্লিটলি আনইউজুয়াল একটা ইউনিক ওয়ার্ল্ডে সে ঢুকলো এবং সেখানে সে নতুন নতুন এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে লাগলো। বিভিন্ন রকম অদ্ভুত ধরনের পরিস্থিতি, অদ্ভুত রকমের একটা জগতের সঙ্গে পরিচয় হতে লাগলো তার। এইটাকে ভালোভাবে বুঝতে হবে ছাত্রছাত্রীদের, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরটা সে করতে পারবে। ঠিক যেমন স্কুলে থাকলে গোটা পৃথিবীতে যে পড়াশুনোর ক্ষেত্রতে কি চলছে বা হায়ার এডুকেশনে কি চলছে, যেমন স্টুডেন্ট আস্তে আস্তে বেরিয়ে এসে বুঝতে চায় কলেজে যখন আসবে বা গ্র্যাজুয়েশনে যখন পড়বে, সে যে লেভেলেই হোক, যে স্ট্রিমেই হোক, এখানেও ঠিক সেই রকম একটা নতুন ওয়ার্ল্ড তার সামনে খুলে যাচ্ছে। এই যে অ্যালিগরি, এই যে একটা সিম্বলিজম এর রয়েছে, এইটাকে বুঝতে হবে। তবে যেভাবে প্রশ্নের উত্তর করা যায় বলছেন, এই ক্ষেত্রে আমি বলবো, আমরা জানি যে প্রোজটার মধ্যে তাদেরকে 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে 20 থেকে 30টি ওয়ার্ডের মধ্যে। এই 2 নম্বরের প্রশ্নগুলো যদি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে করে, তাহলে যখন কোশ্চেন নাম্বার 2, যেটাকে LAQ বলা হয়, লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটি 6 নম্বরের হয় এবং 100 বা 120 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, এই প্রশ্নের উত্তরগুলো করাও কিন্তু সহজ হয়ে যাবে। কারণ সেখানে ওই ছোট ছোট প্রশ্নগুলোকে একটা মানে বাঞ্চ করে ব্রেকআপ কোশ্চেনের মধ্য দিয়ে 6 নম্বরও দিতে পারে। সেটা যদি দেয়, তাহলে তাদের ওই যে ছোট ছোট প্রশ্ন যেগুলো করে এসছে 2 নম্বরের, সেই প্রশ্নের উত্তরগুলোকেই একাধিক প্রশ্নের উত্তর করলেই কিন্তু একটা বড় প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে। কাজেই আমি বলবো, ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটা তারা টেক্সটটা খুব ভালোভাবে পড়ুক, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা ভালো করে জানুক, প্রত্যেকটা যে টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, এক একটা জায়গা দিয়ে যখন অ্যালিস পেরিয়ে যাচ্ছে আর এক এক রকমের এক্সপিরিয়েন্স তার সামনে আসছে, সেইগুলোকে একটু ভালো করে মনে রাখুক। এবং তার উপরে যে ছোট ছোট প্রশ্নগুলো 2 নম্বরে, সেই প্রশ্নগুলো তারা যদি করে, তো আমার মনে হয় বড় প্রশ্নের প্রস্তুতিটা সেখানে অনেকটাই হয়ে যাচ্ছে। এরপরে যেটা থাকে স্বাভাবিকভাবে, যে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল বা জার্নির ডেসক্রিপশন, ওই যে নামছে গর্ত দিয়ে, ডাউন ডাউন ডাউন, এই কথাটা আছে, যে একদম এই নামার, এই যে নতুন জগতে যাওয়ার পথটা যেন তার আর শেষ হয় না। এইভাবে এই ডেসক্রিপশানগুলো, এক একটা জায়গাতে সে এক এক রকমের বিভিন্ন লেখা, বিভিন্ন রকমের জিনিসপত্র সে দেখছে, এক এক রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, তার যে বর্ণনা, এইগুলো সে করতে পারে। এগুলো বড় প্রশ্নের মধ্যে পড়বে। একদমই স্যার, লুইস ক্যারলের কথা হচ্ছিল। লুইস ক্যারল অদ্ভুত একজন লেখক, এবং তার লেখার মধ্যে সবসময় একটা অন্যরকম ব্যাপার থাকে। তো একদম তাই। যখন ছাত্রছাত্রীরা এই ধরনের গল্পের উত্তর লিখবে, যখন একজন নামী লেখকের গল্পের লেখা উত্তর লিখবে, তখন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা একটু ডিপলি পড়াশুনো করছে, তারা সেই লেখকের ভাবটাকে বুঝেই উত্তরগুলো লেখার চেষ্টা করে বা ঠিক। তার লেখার ধরনটাকে
কোথাও একটা লেখার মধ্যে আনার চেষ্টা করে, সেক্ষেত্রে কি টিপস থাকবে আপনার? যে কোনো বড় লেখকের লেখা অনেকগুলো লেয়ার থাকে, দ্যাট মেক্স আ রাইটার ডিস্টিংগুইশড ফ্রম এভারেজ রাইটার্স টু গ্রেট রাইটার্স। এই যে একটা পার্থক্য হয়ে যায়। বড় লেখকদের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে টপিক্যালিটি অ্যান্ড ইউনিভার্সালিটি। তারা যখন লিখেছে সেই সময়ের যে টপিক, সেই সময়ের যে সিনারিও, সোশ্যাল সিনারিও বা সোশিও ইকোনমিক যে একটা সেট আপের মধ্যে তারা লেখে, সেটার সঙ্গে যেমন সাযুজ্য থাকে, তেমনি সেটা ইউনিভার্সাল হয়ে যায়। অর্থাৎ টাইমলেস একটা ওয়ার্ক, যেটা কালোত্তীর্ণ বলা হয়, যে সময়েই পড়া হোক না কেন সেটিকে মনে হবে যেন এই এখনকার কথাই বলা হয়েছে। এইরকম যে সমস্ত লেখকরা থাকেন তাদেরকে আমরা গ্রেট মানে রাইটার বলে থাকি বা মহান লেখক বলে থাকি। লুইস ক্যারল অবশ্যই তাদের মধ্যে একজন। যেমন আমাদের সুকুমার রায়। সুকুমার রায়ের যে হযবরল বা আবোল তাবোল, ছোটরা পড়লে ছোটরা আনন্দ পাবে, কিন্তু বড় অবস্থায় প্রত্যেকটা বয়সে যদি একবার করে সুকুমার রায় পড়া যায়, এক এক রকম অর্থ তার কাছে প্রতিভাত হয়। লুইস ক্যারল ঠিক সেই দরের লেখক, সেই মাপের লেখক। কাজেই আমি বলবো যে তার লেখার যে বিভিন্ন লেয়ারগুলো, এক একটা স্তরে যে তার অর্থের পরিবর্তন ঘটে, তার সিম্বলিজম, তার ইনার ইমপ্লিকেশনস, তার প্রত্যেকটা ওয়ার্ডস, ফ্রেজ, তিনি কেমন ধরনের সেন্টেন্স ইউজ করেছেন, কেমন ধরনের ওয়ার্ডস ইউজ করেছেন, কেমন ধরনের ফ্রেজ ইউজ করেছেন, প্রত্যেকটা ফ্রেজ। বলাই বাহুল্য, আমি বলতে ভুলে যাচ্ছিলাম, এই যে ডাউন দ্য র্যাবিট হোল, এই কথাটারই এখন আর মডার্ন সিনারিওতে, এখন আধুনিক যুগে এর একটা নতুন, এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়মের মতন, একটা প্রবচনের মতো দাঁড়িয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো একটা কাজ, কোনো একটা প্রজেক্ট, কোনো একটা টাস্ক আন্ডারটেক করার পর যদি দেখা যায় যে এই কাজটা যেন একটার পর একটা লেয়ার, সে মানে কাজটা করবে মনে করছে হয়তো এই বুঝি শেষ হয়ে গেল, যেই ওই পর্যায়ে যাচ্ছে অমনি মনে হবে, অমনি তার কাছে দেখা যাবে যে এই কাজটা আরও একটা পর্যায়ে বাকি আছে। টাইম কনজিউমিং একটা, মানে বহু দিন ধরে চলা, বহু ব্রেন স্টর্মিং, প্রচুর ভাবনা চিন্তার মধ্য দিয়ে যে কাজগুলো করতে হয়, সেই কাজে যদি কেউ ব্যস্ত হয়ে পড়ে, সেই কাজে যদি কেউ রত হয়ে পড়ে বা কোনোভাবে যদি সেই কাজে সে নিযুক্ত হয়ে পড়ে, তখন আমরা বলি দ্যাট দ্য পার্সন হ্যাজ গান ডাউন দ্য র্যাবিট হোল। অর্থাৎ এই যে ডাউন দ্য র্যাবিট হোল, সেটা আজকে আমাদের আধুনিক যুগেও তো তাই আমরা দেখি, ছাত্রছাত্রীরা বা কর্মস্থলে, যে কোনো একটা প্রজেক্ট দেওয়া হয়, কোনো একটা কাজ দেওয়া হয়, কোনো একটা ছেলেদেরকে কাজ দেওয়া হয়, বলা হয়, তারা হয়তো ভাবে যে এটা করলেই বুঝি এবার একটুকু রিলিফ হবে, এইটা করলেই বুঝি এবার আমার আহ, উদ্দিষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। কিন্তু কাজটা শেষ হওয়ার পর দেখা যায় যে না, এটা একটা পর্যায় ছিল মাত্র, উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে আরও কিছুটা কাজ করতে হবে। কাজে এই ইমপ্লিকেশনগুলো যেন ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে বুঝে নেয়। হ্যাঁ, লুইস ক্যারলের লেখা ওই সুকুমার রায়ের মতো, এক একটা পর্যায়ে পড়বে, এক একটা বয়সে পড়বে, আর যেন তার এক এক রকম অর্থ তার কাছে প্রতিভাত হবে। তো সেই অর্থগুলো আপাতত পরীক্ষার জন্য একটুকু জেনে নিতে হবে এই কয়েকদিনের মধ্যেই। একদমই স্যার। এবং তারপরে অন্য আরেকটি গল্প, থ্রি কোয়েশ্চেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম সেমিস্টার ফোরের ঠিক জন্য। তাই। সেই বিষয়টা যদি, থ্রি কোয়েশ্চেনের গল্পটা যদি একটু ডেসক্রাইব করে বলেন এবং বিষয়বস্তুটা যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু বলা হ্যাঁ, যায়। থ্রি কোশ্চেন্স গল্পটি পুরনো সিলেবাসেও ছিল। লেভ তলস্তয়ের এটা একটা, অ্যাকচুয়ালি থ্রি কোশ্চেন্স যেটা আমরা বলি, সেটা হচ্ছে সেই তিনটি প্রশ্ন আমাদের জীবনের প্রত্যেকের কাছেই আসে, এবং জীবনে যারা সফল হয় বা প্রতিষ্ঠিত হয় বা আমরা যাদেরকে এমিনেন্ট পার্সন অফ দ্য সোসাইটি বলে মনে করি, তারা কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর তাদের জ্ঞাতার, মানে তারা জানুক বা না জানুক, তারা কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর অন্বেষণ করেন বলেই এতটা সফল হয়। অর্থাৎ থ্রি মোরাল কোশ্চেন্স, থ্রি কোশ্চেন্স দ্যাট মেক ইউর এক্সিস্টেন্স অন আর্থ কাউন্ট। কীভাবে না, তিনটি প্রশ্ন হচ্ছে রাইট টাইম,
যে যে কোনো কাজ আমরা যখন করব তার সঠিক সময় কী, আর কারা সেই ব্যক্তি যাদেরকে আমরা সবথেকে গুরুত্ব দেব, যাদেরকে আমি সবথেকে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করব, এবং কাদের কাছ থেকে একই সঙ্গে উল্টো পিঠে আমরা যদি ধরি মুদ্রার উল্টো পিঠ, যে কাদের কাছ থেকে আমরা দূরে থাকব। আর আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি কোন কাজটি আমরা করব। তো এই যে তিনটি মোরাল কোশ্চেন আমাদের মানুষ প্রত্যেকেই আমরা এটার সম্মুখীন হই। আমরা কেউ এটার উত্তর খুঁজি, কেউ উত্তর খুঁজি না, কিন্তু কি বলবো, আমাদের উইদিন আওয়ার সাবকনসিয়াস আমরা কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে নিতে চাই। যারা এই তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে অনুধাবন করেন তারা কিন্তু জীবনে সফল হন। তো যে জার, রাশিয়ান রুলার জার, তার মনের মধ্যে হঠাৎ করে এই তিনটি প্রশ্ন ওঠে যে সঠিক কাজটা কি হবে আমার, এবং সঠিক কাজটি আমি কখন করব, এবং সঠিক ব্যক্তিরা কারা যাদের কাছ থেকে আমি পরামর্শ নেব বা যাদেরকে আমি সবসময় আমার পাশে রাখব। তাহলে তিনি কিন্তু এটুকু বুঝতে পেরেছিলেন এই তিনটি প্রশ্নের উত্তর তিনি যদি পেয়ে যান তাহলে তার রাজত্বে সমস্ত সমস্যার সমাধান তিনি করতে পারবেন এবং প্রজাদের সেটি মঙ্গল হবে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি প্রথমে তো ঢাকঢোল বাজিয়ে পুরস্কার ঘোষণা করে দিলেন। বলাই বাহুল্য এই তিনটি প্রশ্নের সাধারণ মানুষদের কাছে উত্তর তিন রকমভাবে বিভিন্নভাবে আসতে পারে, কারণ এই তিনটি প্রশ্ন খুব রিলেটিভ প্রশ্ন, খুব আপেক্ষিক প্রশ্ন। এক একজন ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর এক এক রকমভাবে দেবেন, তার ভাবনা চিন্তা, তার অ্যাটিটিউড, তার জীবনযাত্রা সম্পর্কে। কিন্তু সেটি নিলে তো রাজার এতগুলি প্রশ্নের উত্তর তো নেওয়া সম্ভব নয়। একটা প্রশ্নের যদি এতগুলি উত্তর হয় তাহলে রাজার পক্ষে কোনটি উপযুক্ত, জারের পক্ষে কোনটি উপযুক্ত, সেটা তো বলা মুশকিল। তো তিনি কনফিউজড হয়ে শেষ পর্যন্ত ঠিক করলেন যে একজন হারমিট, সন্ন্যাসী যিনি জঙ্গলে বাস করেন, তার কাছে গিয়ে উত্তরটা নেবেন। এবং তিনি তাকে বোঝালেন যে আমাদের সঠিক সময় হচ্ছে এখনই, ঠিক এই মুহূর্তটা। এই মুহূর্তটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে সঠিক মুহূর্ত, এবং এই মুহূর্তে আমাদের কাছে যে কাজটি গুরুত্বপূর্ণ সেই কাজটিই হচ্ছে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে আমাদের পাশে যারা রয়েছে বা আমি যাদের সঙ্গে আছি তারাই হচ্ছে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এইভাবে তিনি এই তিনটি প্রশ্নের উত্তর সেই হারমিট ঘটনার মধ্য দিয়ে তাকে বুঝিয়ে দিলেন। এক্ষেত্রে এই তিনটি প্রশ্নের উত্তরে আমরা ছাত্রছাত্রীরা কিভাবে দেখবে, না ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এটিকে পর্যায় ভাগ করে করে পড়তে পারে। যে তিনটি প্রশ্ন কী ছিল, হোয়াট ওয়ার দ্য থ্রি কোশ্চেন্স দ্যাট অকার্ড টু দ্য মাইন্ড অফ দ্য জার। তিনি কি করলেন এই তিনটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এই প্রশ্নটা, what did the Tsar do in order to get the answers of those three questions, and what answers did he get from the learned people across the kingdom, তাদের কাছ থেকে তিনি কি কি উত্তর পেলেন ছোট ছোট পর্যায়ে। whether the Tsar became satisfied with the answers that he get from the learned man, তাদের কাছ থেকে যে উত্তরগুলো পেয়েছিলেন তাতে কি তিনি স্যাটিসফাইড হয়েছিলেন নাকি কনফিউজড হয়েছিলেন, যা হয়েছিলেন তার পরবর্তী পদক্ষেপ তিনি কি করলেন। এবং ওই যে হারমিটকে দেখা করা, এখানে একটা ক্যাচ আছে, দেয়ার ইজ এ ক্যাচ অ্যাবাউট দ্য হারমিট। কি না, হারমিট কোনো কেউকেটা ব্যক্তিদের সঙ্গে দেখা করেন না, তিনি কেবলমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। এবং এক্ষেত্রে আমরা জারের একটা খুব সুন্দর চরিত্রের দিক দেখতে পাচ্ছি। তিনি তো জার, তিনি তো সর্বশক্তিমান, তিনি হারমিটের নিয়ম, একজন সাধারণ সন্ন্যাসী যে জঙ্গলে পড়ে থাকে তার নিয়মটা তার পালন করার এতটা দায় কি আছে? তিনি তো চাইলেই বলতে পারেন না আমি রাজবেশেই যাব, আমি তার সঙ্গে জার হিসাবেই দেখা করব, সে তো আমার প্রজা, সে আমার সঙ্গে দেখা করতে বাধ্য। কিন্তু তা নয়, এখানে আমরা জারের একটা অসাধারণ দিক দেখতে পাচ্ছি যে তিনি সন্ন্যাসীর
যে শর্ত, সন্ন্যাসীর যে ব্যক্তি স্বাধীনতা, তার যা প্রেফারেন্স, সেটাকে তিনি সম্পূর্ণ মর্যাদা দিয়ে একজন সাধারণ মানুষ সেজে, ঘোড়ায় না চেপে, দেহরক্ষী না নিয়ে, তার কাছে একজন সাধারণ মানুষ হিসাবে গিয়ে এই 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। সুতরাং এই জায়গাটাও একটুকু ভাবার আছে যে ক্যারেক্টার অফ দ্য জার, হি ওয়াজ এ জার, almighty czar, but he has all the virtues to show the respect to every single individual of his kingdom. তো এইটা দেখতে হবে। হারমিট, তার ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং। তিনি জঙ্গলে থাকেন, he leads a very simple normal life. He cultivates his own crops. তিনি তার নিজের যেটুকু প্রয়োজন খাদ্যশস্য সেটুকু তিনি নিজেই চাষ করে নেন, এবং তিনি যেভাবে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন জারকে, এটাও খুব ইন্টারেস্টিং। তিনি কিন্তু প্রশ্নের জন্য উত্তর যেমনভাবে দেয়, প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্ন করা হলো তার উত্তর পেয়ে গেলেন, সেটি কিন্তু তিনি করেননি। হি আনসার্ড দ্য কোয়েশ্চেন্স থ্রু দ্য হ্যাপেনিংস, থ্রু দ্য ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস দ্যাট কেম দেয়ার ওয়ে। তাদের মানে মুখোমুখি রাজা মানে জারের সঙ্গে হারমিটের যে সেই সময়ে মুখোমুখি যে ফেস অফটা হচ্ছে, সেই সময় যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার মধ্য দিয়েই তিনি জারের 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার ধরনটাও ছাত্রছাত্রীরা যেন একটুকু ভালোভাবে মনে রাখে, এবং 3টি প্রশ্নের উত্তর কিভাবে দিচ্ছেন এবং কি উত্তর দিচ্ছেন সেটাও যেন তারা খুব ভালোভাবে মানে মনে রাখে। এটি একই সঙ্গে SAQ, যে ক্ষেত্রে 2টি প্রশ্ন তাদেরকে করতে হবে, এই 2টি প্রোজ যেহেতু 2টি, সেই জন্য ডাউন দ্য র্যাবিট হোল থেকে 2টি SAQ থাকবে, শর্ট আনসার টাইপ কোশ্চেন, এবং 3 কোশ্চেন্স থেকে 2টি। এই মোট 4টির মধ্যে যে কোনো 2টি করতে হবে, অর্থাৎ 2 × 2 4। এই শর্ট কোশ্চেন থেকে প্রোজে 4টি নাম্বার থাকবে, তার মধ্যে 3 কোশ্চেন্সের 2টি থাকবে, এবং তারা এই ছোট ছোট প্রশ্নগুলো যদি এইভাবে পর্যায় অনুযায়ী, ঘটনাক্রম অনুযায়ী তারা যদি মনে রাখে এবং নিজের ভাষায় উত্তরগুলি লেখে, আমার মনে হয় পরীক্ষক খুব খুশি হবেন তাদের নিজের উত্তর লেখার। একদমই স্যার, এই গল্পের ক্ষেত্রে তো আবার লিখতে হবে এবং নিজের লেখার অভ্যাস তৈরি করতে হবে, কারণ এইচএসের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা উত্তরই নিজেকে লিখতে হয়। তো এই জায়গাতেই এই 2টি গল্পের ক্ষেত্রে, যেহেতু 4th সেমিস্টারে এই 2টি গল্পই রয়েছে, 2টি গল্পের ক্ষেত্রে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের ক্ষেত্রে, লং কোশ্চেন্সের ক্ষেত্রে ছাত্ররা কিভাবে পড়বে, মানে কোন জায়গাগুলো বেশি গুরুত্ব দেবে? আমি ছাত্রছাত্রীদেরকে বলবো তারা একটা নোটবুক নিয়ে বসুক। প্যারাগ্রাফ ওয়াইজ প্রত্যেকটা গল্পের প্যারাগ্রাফ ওয়াইজ ঘটনাক্রমগুলো ছোট ছোট বুলেট পয়েন্ট করে তারা লিখে রাখুক, এবং সেই পয়েন্টগুলোকে রিক্যাপ করার চেষ্টা করুক, যাতে করে সেই পয়েন্টগুলো মনে পড়লে তারা সেটিকে সেন্টেন্সের রূপ দিয়ে কোশ্চেনের আনসারটা লিখতে পারে। কারণ কি, একটা খুব মানে বড় বিষয়, সেটি হচ্ছে এই বছর প্রথমবার তারা প্রশ্নের মুখোমুখি হবে। এই ধরনের সিলেবাসে, নতুন সিলেবাসে তারা প্রথম পরীক্ষা দেবে। কাজেই তাদের প্রিভিয়াস কোশ্চেনের যে ব্যাপারটা থাকে, প্রিভিয়াস কোশ্চেন্সগুলো কেমন এসেছে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার এই বিষয়টা কিন্তু এই বছর ছাত্রছাত্রীদের সামনে এই সুযোগটা থাকছে না। সেই কারণে আমি বলবো যে 2টি মাত্র গল্প, তারা যেন 2টি গল্পের 2 নম্বরের প্রশ্নগুলো যেন সব করে, যতটা সম্ভব ডিটেলসে পড়ে সব করে। আর 3 কোশ্চেন্স এবং ডাউন দ্য র্যাবিট হোল, এই 2টির মধ্য থেকে যে কোনো একটি থেকে যেন ওই 6 নম্বরের সব প্রশ্নগুলো করে যায়, তাহলে আমার মনে হচ্ছে যে তাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে।
একদমই স্যার। এবং এর পরবর্তীতে যেই অংশে আমরা আসবো সেটা হচ্ছে কবিতার অংশটা, কবিতা। পোয়েট্রির অংশটা। কবিতা, হ্যাঁ। এই পোয়েট্রির ক্ষেত্রে পোয়েট্রির মুডটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে প্রথমে কবিতাগুলো পড়ার সময়, টেক্সট পড়ার সময় কোন কোন জায়গাগুলো বেশি মনোযোগ দেবে তারা? কবিতা, এইবার সেমিস্টার 4-এ 3টি কবিতা আছে। প্রথম কবিতাটি হচ্ছে টেড হিউজের হক রুস্টিং, খুব বিখ্যাত কবিতা। দ্বিতীয়টি ততোধিক বিখ্যাত, শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। এবং তৃতীয় যেটি, সেটি কিন্তু খুব কারেন্ট টপিকের উপরে লেখা, কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস ইফেক্ট, যেটি which is a very burning issue over the past 30 or 40 years. গত 30 বা 40 বছর ধরে এই গ্রিন হাউস ইফেক্টটা অত্যন্ত ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদেরকে এবং সাধারণ সচেতন মানুষদেরকে। এই 3টি কবিতায় থেকেই ওই 2 নম্বরের এখানেও প্রশ্নের উত্তর করতে হবে। হক রোস্টিং থেকে 2টি থাকবে, সনেট 73 থেকে 1টি থাকবে এবং গ্রিন হাউস ইফেক্ট থেকে 1টি থাকবে। এই মোট 4টি থেকে 2টি কোশ্চেনের উত্তর, যেগুলি 2 নম্বর প্রশ্ন, শর্ট কোশ্চেন, শর্ট আনসার টাইপ কোশ্চেন, এসএকিউ, এই 2টি করতে হবে। আমার পরামর্শ হলো এই 3টি কবিতার মধ্যে যে কোনো 2টি কবিতা তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিক, 2টি কবিতা খুব ভালোভাবে পড়ে নিক। আর একটি এতটা ভালো না হলেও হবে, তবে একবারে যে পড়ে যাওয়া যাবে না সেটা বলবো না, পড়তে হবে 3টিকেই। তবে 2টি কবিতা খুব ভালোভাবে পড়ুক এবং ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা এই 2টি কবিতার সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো, যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, স্যাররা তোমাদেরকে যে যে প্রশ্নগুলো বলে দেবেন এবং তোমরা যে সমস্ত বইগুলি পড়ছো সেই বইগুলিতেও যে ধরনের প্রশ্নগুলো থাকবে, এখন তো প্রচুর বাজারে টেস্ট পেপারস বা প্রিপারেটরি বুকস পাওয়া যাচ্ছে, সেইখান থেকে এই যে কোনো 2টি কবিতা, হক রোস্টিং, সনেট 73 এবং গ্রিন হাউস ইফেক্ট, এই 3টির মধ্যে যে কোনো 2টি কবিতার সমস্ত শর্ট কোশ্চেনগুলি একটু ভালোভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আর 2টি কবিতা বেছে নেবার জন্য তোমাদের একদম স্বাধীনতা আছে, তোমাদের নিজের পছন্দ মতো, নিজেদের বোধ বুদ্ধি, নিজেদের বিষয়টা অনুধাবন করা এবং ভালো লাগার বিষয়ের উপরে, ভালো লাগার উপরে নির্ভর করে তোমরা 2টি কবিতা বেছে নিতে পারো। হক রোস্টিং টেড হিউজের খুব ভালো একটা কবিতা, খুব 20th সেঞ্চুরির একটা খুব গুরুত্ব, 21st সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি মানে মডার্ন এবং পোস্ট মডার্ন লিটারেচারে খুব রিমার্কেবল একটা কবিতা হক রোস্টিং। সনেট 73 ইজ এ টাইমলেস পোয়েম। আমরা জানি শেক্সপিয়ার নাটক লিখেছিলেন এবং যে 36টি নাটক তিনি লিখেছেন সেখানে কোথাও শেক্সপিয়ারকে পাওয়া যায় না। শেক্সপিয়ার মানুষটি কেমন, তিনি শিল্পী হিসেবে কেমন, তার মনে কি চলে, তার শিল্পী সত্তাটা কি, তার ব্যক্তি জীবনের কোনো ছোঁয়া, কোনো রকম উকি আমরা এই 36টি নাটকে কিন্তু পাই না। সেই জন্য সনেটগুলো সম্পর্কে বলা হয় যে সনেটস আর দ্য কি টু আনলক দ্য হার্ট অফ শেক্সপিয়ার। হ্যাঁ, শেক্সপিয়ারের হৃদয়ের চাবিকাঠি হচ্ছে এই সনেটগুলি। তো সেই সনেট 73ও তার ব্যতিক্রম নয়। এই সনেট 73 সেটি খুব ভালোভাবে পড়তে হবে। আর গ্রিন হাউস ইফেক্ট, এটি তো একদম কারেন্ট টপিক, এটি সম্পর্কে আইডিয়া অলরেডি আমাদের ছাত্রছাত্রীদের সবার আছে যে গ্রিন হাউস ইফেক্ট কী, এটি কেন হচ্ছে, এর ফলে কি হতে পারে ভবিষ্যতেই, বা যদি এইভাবে গ্রিন হাউস ইফেক্ট চলতে থাকে তাহলে পৃথিবীতে কী ধরনের বিপর্যয় আসতে পারে, এ সম্পর্কে তারা কিন্তু অনেকটাই জানে। কাজে এই কবিতাটার সঙ্গেও তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কাজেই আমি বলবো ছাত্রছাত্রীদের, তোমরা এই 3টি কবিতার মধ্যে যে কোনো 2টি কবিতা তোমাদের পছন্দ এবং অনুধাবন উপরে বেছে নাও এবং এই 2টি কবিতার সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি খুব ভালোভাবে করে যাও। স্যার একদমই। এবং এরপর আমরা এক একটি কবিতা ধরে আসবো, যেহেতু কবিতার কথা হচ্ছে। স্যার, হক রোস্টিংয়ের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে মানে কিভাবে পড়লে বুঝতে সুবিধা হবে, বা যদি একটু তার সারসংক্ষেপটা একটু বলেন আপনাদের। হক রোস্টিং টেড হিউজের একটা অমর কবিতা। টেড হিউজ এই কবিতাটি লিখেছেন, আমার ব্যক্তিগতভাবে আমি যখন কবিতাটা পড়েছিলাম এবং আজও যখন পড়ানোর জন্য আবার পড়ছি, আমার মনে হয়েছে
যে এই হকের ক্যারেক্টার, যে বাজ পাখিটা জঙ্গলের সবথেকে উঁচু গাছের একদম উঁচু ডালে নিশ্চিন্তে বসে আছে, there is a figure of dominance, there is a figure of ruler, unquestionable, uncontested ruler. কারণ গোটা কবিতাটাতেই এটা একটা মনোলগ, যেটি হক বলে যাচ্ছে নিজের মনে যে আই এম দ্য কিং, আই এম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এবং আমার একটাই কাজ, সেটা হচ্ছে টু ডেলিভার ডেথ। অর্থাৎ আমার নিচে এই গোটা পৃথিবী আমার দিকে তাকিয়ে থাকে, এইভাবে এই জন্য তাকিয়ে থাকে যে আমি যখন নিচের দিকে তাকাই তখন গোটা পৃথিবীটা যেন আমার মনে হয়, দ্য হোল ওয়ার্ল্ড বিলংস টু মি, আই ডু নট বিলং টু দ্য ওয়ার্ল্ড। এই যে একটা একরোখা, একটা অ্যাগ্রেসিভ, একটা পাওয়ার, একটা ডমিনেন্সের যে পার্সোনা হকের মধ্যে দিয়ে ফুটে উঠেছে, এইটা যেন ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে বুঝে নেয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে দ্য দ্য আনচেঞ্জিং কোর্স অফ নেচার। হক এক জায়গাতে বলছে, আই উড লাইক টু কিপ থিংস লাইক দিস, নো চেঞ্জ, কোনো পরিবর্তন আমার জীবনে আসেনি, যেমনটি আমি শুরু করেছিলাম যখন থেকে, নো চেঞ্জ সিন্স আই বিগ্যান। আমি যখন শুরু করেছিলাম, শুরু কি করেছিল? কিলিং, শিকার করা। হক ইজ এ বার্ড অফ প্রে, তাকে শিকার করার কেউ নেই, সেই সবাইকে শিকার করে, তার ইচ্ছে মতো শিকার করে। সেই জন্য এখন যে গাছের ডালে বসে চুপ করে বসে আছে, হক সেটি মনে করিয়ে দিচ্ছে যে দেখো, আমি এখন বসে আছি, আমার এখন শিকার করার প্রয়োজন নেই। মানে এটা ভেবো না যে আমি এখন কোনো ডে ড্রিমিং করছি, আমি কোনো দিবা স্বপ্নতে ভেসে আছি। আমার কাছে কিন্তু আমার সাইকোলজিতে উইদিন মাই মাইন্ড ওয়ান থিং ইজ গোয়িং অন, দ্যাট ইজ কিলিং, দ্যাট ইজ হাউ টু টিয়ার অফ দ্য হেড অফ দ্য প্রে, যে কি করে আমার শিকার যারা, তাদের মাথাটাকে নখ এবং ঠোঁটের ধারালো আঘাতে আমি ছিঁড়ে নিই, কী করে ছিঁড়ে নেব। আমার মনেও কিন্তু এখন আমি স্বীকার না করলেও এইটা চলছে। এটাকে অনেকটা লেভেল, অনেকগুলো স্তরে আমরা এটাকে ইয়ে করতে পারি। আমি এই কবিতাটা পড়তে পড়তে আমার একটা বহু পুরনো দিনের ক্রিকেট মাঠের একটা দৃশ্য মনে পড়ছিল। সেই দৃশ্যটা হচ্ছে এরকম যে অস্ট্রেলিয়া ভারতে খেলতে এসছে, আর টেস্ট শুরু হবে তার আগের দিন ম্যাথু হেডেন, অস্ট্রেলিয়ার ওপেনার, তাকে আমরা দেখলাম যে উইকেটের যেখানটায় উইকেটটা পোতা হবে ঠিক তার সামনে তিনি একদম যেন ধ্যানমগ্ন যোগীর মতো বসে আছেন, চোখ বন্ধ করে উইকেটের সামনে। অনেক পরে আমি তার ইন্টারভিউতে পড়েছিলাম যে খেলা পরের দিন, কিন্তু আমি মনে মনে খেলাটা শুরু করে দিই আগের দিন বিকেল থেকে। আমি পিচটা দেখি, আমি মনে মনে ভিজুয়ালাইজ করি কোথায় বল পড়লে কিভাবে আসবে, কতটা বাউন্স করবে, কতটা নিচু হবে, স্পিন হবে না সুইং হবে না কাট হবে, আর সেই অনুযায়ী আমি কিভাবে খেলবো, এই গোটা বিষয়টা আমি ভিজুয়ালাইজ করি। সুতরাং এই জিনিসটা হকের মধ্যেও চলছে, যে ফার্স্ট স্ট্যান্ডাতেই হককে আমরা দেখতে পাচ্ছি, সে একটা গাছের মধ্যে বসে আছে, চুপচাপ বসে আছে এবং এই কথাগুলি বলে যাচ্ছে, এবং সে বলছে নো ফলসিফাইং ড্রিম, দ্যার ইজ নো ফলসিফাইং ড্রিম ইজ গোয়িং অন ইন হিজ মাইন্ড। তার মনের মধ্যে এখন কিন্তু কোনো মিথ্যা বা দিবা স্বপ্ন চলছে না, চলছে একটাই জিনিস, যে নেক্সট টাইম আমি যখন শিকার করতে যাব তখন আমি কিভাবে শিকারটা করব। কারণ সে কিন্তু তার নিজের টার্গেট থেকে সরে যাচ্ছে না, তার ফোকাস কখনো সরে না, তার কিলিং, তার ডেলিভারিং ডেথ, তার শিকার ধরার যে প্রবণতা, এই ফোকাস থেকে কিন্তু হক এক মিনিটের জন্য, মুহূর্তের জন্য সরে যায় না তার। এইটি একটা মানে ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে। আর সেই সঙ্গে যেটা আছে আনচেঞ্জিং কোর্স অফ নেচার, সে যে বলছে নো চেঞ্জ সিন্স আই বিগ্যান, দ্যাট ইজ হক রিপ্রেজেন্টস দ্য আনচেঞ্জিং কোর্স অফ নেচার। প্রকৃতির নিয়মের কোনো অন্যথা হয় না, আর সেই প্রকৃতির এক মূর্ত প্রতীক হচ্ছে সেই হক, যার কাজের এবং কার্যপ্রণালীর কোনো পরিবর্তন নেই। ঠিক যেমন আমাদের প্রকৃতির নিয়ম মেনে প্রত্যেকটা ঋতু আসে,
গাছের পাতা ঝরে, আবার নতুন পাতা জন্মায়, ফুল হয়, ফল হয়, চাষাবাদ হয়, ফসল পাকে, ধান কাটে, গোটা পৃথিবীর রং চেঞ্জ হয় সারা বছর ধরে। নিয়ম অনুযায়ী আকাশের রং পরিবর্তন হয়, মেঘ আসে, মেঘ যায়, বৃষ্টি হয়। এই যে কোনোটাই নিয়মের বাইরে কিচ্ছু হচ্ছে না। যেন হক যেন আমাদের এই পৃথিবীর কথা বলেছে। পৃথিবীর শুরু থেকে যেমন করে এই ঋতু পরিবর্তন চলে আসছে, আমাদের জীবনের ঋতু পরিবর্তন চলে আসছে, এমনকি আমাদের মানুষের জীবনও তাই, যে ঠিক সময়ে যা যা হবার আমাদের জীবনে সেটি ঘটে যাবে। আমরা তার জন্য প্রস্তুত থাকি বা নাই থাকি, সময় আমাদের জন্য থামবে না, প্রকৃতি আমাদের জন্য থেমে থাকবে না। হক সেটিই যেন আমাদেরকে এই কবিতার মধ্য দিয়ে, টেড হিউজ যেন সেটি হককে দিয়ে বলিয়েছে। এই এই বিষয়টা একটু ভালোভাবে পড়তে হবে। এবং হক রুস্টিং এই টাইটেলটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই সঙ্গে এই যে মনোলগ, একটা এক মনে বলে যাওয়া নিজের সম্পর্কে কথাগুলো, এই মনোলগ হিসাবেও কবিতাটি কতটা সাকসেসফুল বা কতটা তার সিগনিফিকেন্স কোথায়, এটাও ছাত্রছাত্রীরা যেন একটু ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেয়। একদমই স্যার। এর পরবর্তীতে শেক্সপিয়ারের লেখা আরেকটি অনবদ্য কবিতা, সেটা হচ্ছে সনেট নাম্বার 73। সেই কবিতাটার যদি একটু সারসংক্ষেপটা বলেন। সনেট নাম্বার 73 কবিতাটার আমি যেটা বলতে চাইব যে শেক্সপিয়ারের সনেট পড়ার তিনটি বিষয় থাকে, সরি, তিনটি বিষয় থাকে। সেই তিনটি বিষয় হলো যে টাইম অ্যান্ড লাভ থিম, ভালোবাসা এবং এই মহাকাল বা সময়ের প্রেক্ষাপটে ভালোবাসার যে একটা অমরত্ব দান, অমরত্ব যে একটা থেকে যায়, মানুষ চলে যায় কিন্তু মানুষের ভালোবাসা যেন পৃথিবীতে অমর হয়ে থেকে যায়, এই টাইম অ্যান্ড লাভ থিম। আরেকটা হচ্ছে এর স্ট্রাকচার। শেক্সপিয়ার যখন সনেট লিখেছিলেন তখন তিনি জিনিয়াসরা যেটা করে, জিনিয়াস, একটা কথা আছে, জিনিয়াস ডাজ নট ডু ডিফারেন্ট থিং, হি ডাজ দ্য সেম থিং বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। তো এর আগে পেত্রাক, ইটালির গ্রেট ইটালিয়ান পোয়েট, পেত্রাক যে সনেটের ইয়েটা করেছিলেন, ফরম্যাটটা, সেটি তিনি কিভাবে করেছিলেন, যেটা 14 লাইনটাকে তিনি দুটি ভাগে ভাগ করেছিলেন। প্রথম 8 লাইন যেটাকে বলা হয় অক্টেভ, এবং পরের 6 লাইন যেটাকে বলা হয় সেস্টেট। তো এই অক্টেভ এবং সেস্টেটটা কি হয় না, অক্টেভে একটা একটা বিষয়কে তিনি বলেন এবং সেস্টেটে এসে সেই বিষয়টাকে তিনি সাবস্ট্যান্সিয়েট করেন, সেটিকে তিনি আরও পোক্ত করেন। এই যে 8 লাইন এবং 6 লাইনের লেখা এবং তার মধ্যে যে রাইম স্কিম থাকে, এবিবিএ এবিবিএ, তারপর সিডি সিডি, ইই বা সিডিই সিডি, এইভাবে তিনি ইয়েটা করেন, যে রাইম স্কিমটা। শেক্সপিয়ার এই গোটা বিষয়টাকে তিনি 14 লাইনই রাখলেন, কিন্তু কবিতাটার যে ডিভিশন, এই ডিভিশনটা তিনি পাল্টে দিলেন। তিনি কি করলেন, তিনি 14 লাইনকে এইভাবে ভাঙলেন যে 4 লাইন মিলে একটা কোয়ার্ট্রেট তৈরি হয়। তিনি 3টি কোয়ার্ট্রেট নিলেন, 3টি কোয়ার্ট্রেটে 12 লাইন হলো, এবং শেষে 2 লাইনের একটা কাপলেট নিলেন। 2 লাইন, এই 2 লাইনে তিনি একটা, যেটাকে কাপলেট বলা হয়, অর্থাৎ 4 4 4 এবং 2, এইভাবে তিনি সনেটের স্ট্রাকচারটাকে বদলে দিলেন। এই যে 3 কোয়ার্ট্রেটস অ্যান্ড এ কাপলেট, এখানে তিনি কি করলেন, এই 3টি কোয়ার্ট্রেটে তিনি আর্গুমেন্ট রাখলেন। প্রথম লাইনেই তিনি একটা একটা মানে কি বলবো, প্রোভার্ব লাইক একটা লাইন দিয়ে শুরু করলেন, তারপর সেটিকে তিনি এক্সপিডাইট করলেন, সেটিকে তিনি এক্সপ্লিকেট করলেন পরের 11 লাইনে। এই 12 লাইনে তিনি যে বিষয়টিকে আর্গুমেন্ট দিয়ে প্রতিষ্ঠা করলেন,
শেষ দু লাইনে তিনি যেন রেজলিউশন হিসাবে ওই দুটি লাইন লিখলেন। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু পড়তে হবে ছাত্রছাত্রীদের। তাহলে টাইম অ্যান্ড লাভ থিম অফ টাইম অ্যান্ড লাভ, যে কিভাবে তিনি যে সনেটগুলি লিখেছিলেন, সেই সনেটে পৃথিবীতে সব কিছুই কি বলবো, সব কিছুই ধ্বংস হয়। এভরিথিং কামস আন্ডার দ্য বেন্ডিং সিকল অফ টাইম। সময় যেন কৃষক, আর আমরা সবাই এবং আমাদের কার্য, আমাদের সৃষ্টি, এই সবই যেন সেই কৃষকের রোপণ করা ফসল। কৃষক যখন বোঝেন যে ফসল কাটার সময় হয়েছে, ঠিক সেই সময় তিনি ফসলটা কেটে নেন। সময় ঠিক সেই কৃষক, তার হাতে যেন এক অনিবার্য কাস্তে, যেটি দিয়ে তিনি আমাদের সব কিছুকে একসময় মৃত্যুর পরিধির মধ্যে আমাদেরকে যেতে হয়। শেক্সপিয়ার বলছেন যে এই মৃত্যুকেও জয় করতে পারা যায় আমাদের ভালোবাসা দিয়ে। তো সেই ভালোবাসার যে টাইমলেস লাভ, এই কবিতাগুলি তিনি লিখেছিলেন তার এক বন্ধু আর্ল অফ পেমব্রোক। আর্ল অফ পেমব্রোককে তার এক মস্ত বড় তিনি পৃষ্ঠপোষক ছিলেন। শেক্সপিয়ার যখন লন্ডনে নাটক লিখছেন, তখন সেই বন্ধু তাকে বাড়িতে রেখেছিলেন, তাকে সমস্ত রকমভাবে সহায়তা করেন এবং তাদের একটা বিশেষ বন্ধুত্ব তাদের মধ্যে গড়ে ওঠে। সেই আর্ল অফ পেমব্রোককে উদ্দেশ্য করে তিনি এই কবিতাগুলো লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন যে ভালোবাসাই হচ্ছে মানুষের একমাত্র সৃষ্টি, যেটি সময়কেও কিন্তু, যাকে পৃথিবী, যাকে সময় এবং মৃত্যু পরাস্ত করতে পারে না। 73 কবিতাটাও তার আলাদা কিছু নয়, অনেকটা সেইভাবেই তিনি কবিতাটিকে রেখেছেন। তো আমি যেটা বলবো, এই সমস্ত কোশ্চেন্স অন দ্য থিম অফ টাইম অ্যান্ড লাভ তারা যেন করে। 2 নম্বর যেটা হয় স্ট্রাকচার, যে ইউনিক স্ট্রাকচার শেক্সপিয়ার শুরু করেছিলেন, বা পেত্রার্কের যে স্ট্রাকচার থেকে তিনি 14 লাইন রেখেও তিনি সেটিকে নতুন করে যে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, এই স্ট্রাকচারটার উপরে যে প্রশ্নগুলি হয় সেটি যেন ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে করে। একদমই স্যার। এর পরবর্তীতে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট এই খুব কবিতা- মডার্ন একটা ফেনোমেনন। আমাদের বিগত 40 বছর ধরে বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরা এবং সমস্ত রকমের বিজ্ঞানী এবং সচেতন মানুষরা এটা নিয়ে অত্যন্ত ভাবিত। তো এখানে গ্রিন হাউস ইফেক্ট, অ্যাজ দ্য টাইটেল সাজেস্টস, যে এর ইফেক্টটা কী হতে পারে, কিভাবে কবিতাটিতে তিনি এই গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এবং তিনি কেমন পৃথিবী ভিজুয়ালাইজ করেছেন এই কবিতাটাই, যে গ্রিন হাউস ইফেক্ট হলে কী ধরনের পৃথিবী আমরা আগামী দিনে দেখব। আর যদি গ্রিন হাউস ইফেক্টটাকে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে নিজেদের সচেতন আচরণ দিয়ে, মানুষ যদি তার উত্তুঙ্গ যে জয়যাত্রা, বিজ্ঞানের জয়যাত্রা, সেটিকে একমাত্র ধ্যান জ্ঞান না করে যদি এই পৃথিবী, আমাদের পরিবেশ, প্রকৃতি, জীবজগৎ এইসব নিয়ে যদি একটু ভেবে সেই গ্রিন হাউস ইফেক্টটাকে একটু যেন যদি থামাতে পারে, তাহলে আমরা কেমন পৃথিবী দেখব। এই যে ভিজুয়ালাইজেশনটা করেছেন, এইটির উপরেই সমস্ত প্রশ্নটা থাকবে। একদমই স্যার। এই পোয়েট্রির ক্ষেত্রে অনেক সময় লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়, সেক্ষেত্রে সেই লাইনের মানেটাকে বুঝে উত্তর লেখা একদমই তাই। কতটা জরুরি হ্যাঁ, এবং সেটা কিভাবে লিখবে? ভীষণ জরুরি। একটা কবিতার মধ্যে এমনিতে ধরতে গেলে একটি কবিতার সমস্ত লাইনই খুব গুরুত্বপূর্ণ হয়, তবে কবিতাটি যদি ছোট হয়, গ্রিন হাউস ইফেক্ট যেমন খুব একটা বড় কবিতা নয়, কিন্তু বা শেক্সপিয়ারের সনেট, এটিও খুব একটা বড় কবিতা নয়, হকরুস্টিংও একটু বড়, তবে গ্রিন হাউস ইফেক্ট এবং সনেট 73 এগুলো খুব একটা বড় কবিতা নয়। কাজেই এর প্রত্যেকটি লাইন, বিশেষ করে যে লাইনগুলি খুব স্ট্রাইক করার মতো, প্রত্যেকটা লাইন, যে কবিতার যে লাইনগুলিতে গোটা কবিতার মানে
কি বলা হয় ওটাকে, কি পয়েন্ট, যে কি পয়েন্ট লুকিয়ে থাকে যে লাইনগুলোর মধ্যে, সেইগুলো তারা যেন একটুকু ভালোভাবে দেখে। কোন ওয়ার্ডস, কোন ফ্রেজ সেই লাইনে ব্যবহার হয়েছে, তার মধ্যে যে ইনার সিগনিফিক্যান্স সেইটা যেন তারা অনুধাবন করে, এবং এইভাবেই প্রশ্নের উত্তরগুলো তারা যেন করে। একদমই স্যার। এর পরবর্তীতে আসবো গ্রামারের অংশে। হুম স্যার ন্যারেশন চেঞ্জ, এই জায়গাটা গ্রামারের ক্ষেত্রে অনেক পুরনো, হুম মানে সেটা মাধ্যমিকের সময়তেও থাকে এবং পরবর্তীতেও থাকে। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোন জায়গাগুলো ভুল করে এবং কোন জায়গাগুলো তারা সাবধানতা অবলম্বন করবে? ন্যারেশন চেঞ্জ আমাদের যে নন টেক্সচুয়াল গ্রামার এবার থাকবে, তাতে আমরা দেখব যে প্রথমে এই নন টেক্সচুয়াল গ্রামারটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুটি ভাগ কিভাবে থাকবে? একটি ভাগে থাকবে সিনথেসিস, স্প্লিটিং এবং চেঞ্জ অফ ন্যারেশন। এখান থেকে 2 নম্বর থাকবে, আর বাকি 3 নম্বর, মানে মোট 5 নম্বর গ্রামারে থাকছে। আর বাকি 5 নম্বর, বাকি 3 নম্বর থাকবে কারেকশন অফ এরর্স, যেটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আকারে দেওয়া থাকবে। চেঞ্জ অফ ন্যারেশনে যেটা থাকে সেটা আর একবার, যেটা তারা প্রায় ক্লাস 8 থেকে ন্যারেশন চেঞ্জের রুলসগুলো তারা পড়ে আসছে, আশা করি তাদের মধ্যে অনেক রপ্ত হয়ে গেছে। তবু আরেকবার তারা যেটা দেখে নেবে সেটা হচ্ছে মূলত যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, চেঞ্জ অফ টেন্স। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স ব্যবহার হলে ইনডাইরেক্ট ন্যারেশনে যখন সেটাকে লিখবে বা রিপোর্ট করবে ইনডাইরেক্ট স্পিচে, তখন সেই টেন্সটা কোন টেন্সে কনভার্ট হবে, কোন টেন্সে পরিবর্তন হবে, এই টেন্সটা যেন একটু তারা দেখে নেয়। আর দ্বিতীয়ত যেটা, কিছু কিছু প্রোনাউনের চেঞ্জ হয়। আই যেমন মি হয়ে যায়, হি যেমন হিম হয়ে যায়, বা শি যেমন হার হয়ে যায়, এই প্রোনাউনের চেঞ্জগুলো। আর সেই সঙ্গে বেশ কিছু ওয়ার্ডস থাকে, হিয়ার, দেয়ার, বা নাওটা দেন হয়ে যায়, বা যেমন টাইম ফ্রেম যেগুলো থাকে, টুডেটা দ্যাট ডে, টুমরোটা দ্য নেক্সট ডে, ইয়েস্টারডেটা দ্য ডে বিফোর, এই চেঞ্জগুলো এমন কিছুই গুরুত্বপূর্ণ নয়, তবে এই পয়েন্টসগুলো যেন তারা যখন ন্যারেশন চেঞ্জটা করবে তারা যেন সেটা মনে রাখে। একদমই স্যার। কারেকশন অফ এরর্সের জায়গাটা কারেকশন অফ এরর্স যেটা থাকে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আকারে থাকবে। কারেকশন অফ এরর্স ওয়ার্ডসের কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড কোন ফর্মে ইউজ হবে, সেটি কি অ্যাডজেক্টিভে ইউজ হবে, না নাউনে, নাকি অ্যাডভার্বে, সেই সঙ্গে আর্টিকেলস, প্রিপোজিশনস, এই বিষয়গুলি উপরেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা থাকবে। আর স্যার সিনথেটিক সিনথেসিসের ব্যাপারটা? সিনথেসিস যেটা, সেটা জয়েনিং, মূলত জয়েনিংয়ের উপর থাকবে, এবং জয়েনিং অফ সেন্টেন্সেস দুভাবে আসতে পারে। একটা হচ্ছে হয় বলে দেওয়া থাকবে যে জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গল সেন্টেন্স, অথবা কোন সেন্টেন্সে জয়েন করতে হবে, ওয়েদার ইট ইজ সিম্পল অর কমপ্লেক্স অর কম্পাউন্ড। যদিও কম্পাউন্ড দেয় না, কম্পাউন্ড সেন্টেন্স তবুও করা যায়। কম্পাউন্ড সেন্টেন্স সিঙ্গল সেন্টেন্স নয় বলে জয়েনিংয়ে এতটা আসে না, তবে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করার যে প্র্যাকটিসগুলো ক্লজ অনুযায়ী, সেটা যেন তারা করে। একদমই স্যার। আর সেন্টেন্স স্প্লিটিংয়ের ক্ষেত্রে? স্প্লিটিংটা হচ্ছে জয়েনিংয়ের অপোজিট। অর্থাৎ একটা লং সেন্টেন্স দেওয়া থাকবে, সেটিকে 2 বা তার বেশি সিম্পল সেন্টেন্সে যেন স্প্লিট করা হয়, ভাঙা হয়। অর্থাৎ ওই সেন্টেন্সটিকে অ্যানালিসিস করে আমরা কতগুলি সিম্পল সেন্টেন্স ওখান থেকে পেতে পারি, সেটা লিখতে হবে। আর এই বিষয়ে আর একটা জিনিস আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, উচ্চ মাধ্যমিকের এইবার যে সেমিস্টার 4-এ পরীক্ষা হবে, তাতে প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে, এবং কোনো লুজ সিট দেওয়া হবে না বলে এখনো পর্যন্ত
নির্দেশ সেটাই আছে। কাজেই তোমরা প্রশ্নের উত্তর লেখাটা কিন্তু ওই নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যেই অভ্যাস করবে। বেশি লেখার জায়গা বা অবকাশ কোনোটাই তোমাদের কাছে থাকবে না। এক্সট্রা লেখার জন্য যে লুজ সিট পাওয়া যায়, আমি যতটুকু জানি এইবার সেই লুজ সিট দেওয়ার প্রভিশন থাকবে না। যেটা মাধ্যমিকের মতন ফরম্যাট করা আছে তার মধ্যেই লিখতে হবে এবং নির্দিষ্ট। সুতরাং ওয়ার্ড লিমিট ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল ফর ইউ অল। একদমই স্যার। তাহলে তো এই বিষয়টা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এসে রাইটিং, যেটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যদি সেভাবেই দেখি তাহলে নাম্বার পাওয়ার একটা খুব বড় জায়গা। একদম তাই। তো সেক্ষেত্রে 150 ওয়ার্ড লিমিট এটার, হ্যাঁ, তো সেক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে অভ্যাস করলে এখন থেকে লেখাটা অনেক বেশি সহজ হবে? এক্স্যাক্টলি। এসে রাইটিং মানে রাইটিং সেকশানে আমরা ছাত্রছাত্রীদেরকে দু রকমের অপশান দেওয়া থাকবে। আইদার they should write an essay within 150 words. It will carry whole 10 marks. 10 নম্বর থাকবে, 10 নম্বরে একটা এসে লিখবে। অথবা তারা 5 নম্বরের দুটি ছোট ছোট রাইটিং করবে, এবং এই দুটি ছোট রাইটিং কিন্তু ভেরি আপ টু ডেট, ভেরি রেলিভেন্ট, ভীষণ প্রয়োজনের জিনিস কিন্তু এখন রাখা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, এবং স্টুডেন্টরা নিজেদের সঙ্গে খুব রিলেট করতে পারবে। কি না, যদি এসে লিখতে না চায় তার পরিবর্তে তারা একটা ইমেল ড্রাফট করতে পারে। একটা ইমেল ড্রাফট করতে হবে তাদেরকে। এবং আরেকটি যেটা দ্বারা এখন খুবই পরিচিত হয়ে উঠেছে, ব্লগ, রাইটিং এ ব্লগ। হ্যাঁ, অর্থাৎ ছোট ছোট যে পোর্টাল, ব্লগ স্পট বলে যে পোর্টালগুলো থাকে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে, কারেন্ট টপিক বা যে কোনো টপিক নিয়ে লেখা থাকে। যারা একটুকু সোশ্যাল মিডিয়ায় পরিচিত, বা যে সমস্ত এমিনেন্ট পার্সন যারা ব্লগার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তাদের যে ব্লগগুলো, তারা সেগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে ব্লগ লেখা হয়। সেই ব্লগে সেই একটা ব্লগ তারা লিখবে। অর্থাৎ হয় একটি এসে, অথবা একটি ইমেল এবং একটি ব্লগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইমেল এবং ব্লগটা তো ছাত্রছাত্রীদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এটা সেক্ষেত্রে এটা আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ দেব যে তারা এরকম একটা প্রয়োজনের জিনিস, যেটা আজকালকার দিনে খুব প্রয়োজন, সেটা তারা এবার সিলেবাসের মধ্যে এনেছে, ইমেল এবং ব্লগ। এক্ষেত্রে স্যার অভ্যাসটা তারা কিভাবে করবে, হ্যাঁ, লেখার অভ্যাস? আমি এসে রাইটিং সম্পর্কে দু একটা কথা বলে নিই, তারপর আমি ইমেল এবং ব্লগে যাব। এসে রাইটিংটা, এই দুটি জিনিসই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে, উচ্চ মাধ্যমিক আমাদের যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কাছে কিন্তু দুটি জিনিসই খুব সহজ। এক, যদি এসে লেখে, এই এসের যে টপিকগুলো থাকবে, যে ধরনের টপিকের উপরে তাদেরকে এসে লিখতে হবে বলে আশা করা যাচ্ছে, বিভিন্ন রকমের সংসদ থেকে যে মডেল কোশ্চেন্স দেওয়া হয়েছে, বা বিভিন্ন নোটবুকস বা যে প্রিপারেটরি বইগুলো বেরোচ্ছে বাজারে, সেখানে যে ধরনের টপিকগুলো দেওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি ক্লাস 9 এবং 10-এ তারা যে প্যারাগ্রাফের যে টপিকগুলো নিয়ে পেরিয়ে এসেছে, যে টপিকগুলোতে তারা প্যারাগ্রাফ লেখা অভ্যাস করেছে, সেইগুলোর উপরেই থাকবে। অর্থাৎ আমি একটুকু, যদি সময়ের ঘাটতি না থাকে, তাহলে আমি একটুকু এই টপিকগুলো একটু বলে দিতে চাই। একদমই স্যার, বলে দিন। সেটা আমি, যেমন প্যারাগ্রাফ থাকতে পারে এই ধরনের: ওয়াটার কনজারভেশন, এ মর্নিং অর ইভিনিং ইন ইয়োর লোকালিটি, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ, uses and misuses of plastic, dangers of deforestation, অথবা উল্টো দিকে preservation of forests, growing importance of English, your favorite person, teacher, author, sports person, your favorite importance of outdoor games। আজকালকার দিনে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত যত ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত হচ্ছে, মানে প্রসার ঘটছে, আমাদের যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ততই যেন কমে যাচ্ছে, আমরা যেন সেডেন্টারি হয়ে যাচ্ছি, এবং তার কুফলটাও প্রচুর দেখতে পাচ্ছি। এখন লাইফস্টাইল ডিজিজ শুরু হচ্ছে মোটামুটি 25-26 বছর বয়স থেকে। তো
সেই ফিজিক্যাল এক্সারসাইজ বা আউটডোর গেমস বা মর্নিং ওয়াক বা আর্লি রাইজিং, এই ধরনের যে ভার্চুসগুলো বা যে ধরনের প্র্যাকটিসগুলো, তার উপরে ইয়োর ফ্যামিলি, হোম, ভিলেজ, ইয়োর লোকালিটি, ভার্চুস, কিছু কিছু মানুষের ভ্যালুজ থাকে যেগুলো আমরা তার উপরে একটু লেখালেখি বা প্যারাগ্রাফ প্রিপারেশনটা প্রয়োজন হয়, যেমন পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, টলারেন্স। উইমেন ইন স্পোর্টস, আমাদের ভারতবর্ষে ইদানিং উইমেন স্পোর্টস পার্সনসরা অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রাখছেন, সেটা ক্রিকেট ক্রিকেটের হোক ক্ষেত্রে। বা হকি হোক, বা অন্যদিকে শুটিং, জিমন্যাস্টিক্স, রেসলিং, বক্সিং, বিভিন্ন ক্ষেত্রে মহিলা ক্রীড়াবিদরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করছেন। সুতরাং তার উপরে একটা প্যারাগ্রাফ তারা করতে পারে। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার রিডিং, রিডিং বুকস, অথবা নিজের এক্সপিরিয়েন্সে বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড, আ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, বা কারেন্ট যে সমস্ত ইস্যুগুলো, গ্রিন এনার্জি, ইলেকট্রিক ভেহিকল, টেরোরিজম ইন ইন্ডিয়া অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এটা খুব একটা ভয়ের বিষয়। চারিদিকে বিগত এক দশক ধরে, বা টেরোরিজম চিরদিনই ছিল, কিন্তু বিগত এক দশক বলবো না, 2-3 দশক ধরে যেন এটা একটা ভয়ঙ্কর জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে। সেটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল আমাদের, ইট ইজ এ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, সুতরাং ফেস্টিভ্যালস অফ ওয়েস্ট বেঙ্গল এটা একটা হতে পারে। এ জার্নি or a trip to a place of importance, whether it is historical importance or কালচারাল ইম্পর্টেন্স অর ন্যাচারাল বিউটি, এই ধরনের জায়গা। ডিজিটাল ইন্ডিয়া, আমাদের গোটা ভারতবর্ষ আস্তে আস্তে কীভাবে ডিজিটাল লাইফের সঙ্গে নিজেদেরকে, সে সাধারণ মানুষই হোক বা গুরুত্বপূর্ণ সেলিব্রিটিরাই হোক, সবাই যেন আস্তে আস্তে একটা ডিজিটাল লাইফ আমরা অজান্তেই লিড করতে শুরু করেছি। সেটার উপরে একটা মেন্টাল হেলথ, যেটা এখনকার দিনে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন, মেন্টাল হেলথ, এবং ইয়োর এম ইন লাইফ, ইয়োর হবি, এই সমস্ত টপিকগুলো যেন এসে রাইটিংয়ের জন্য তারা একটু অভ্যাস করে। অর্থাৎ মোটামুটিভাবে মাধ্যমিকে 9-10-এ তারা যেগুলো পড়ে এসছে সেগুলোই, এবং আরো কিছু আরও নতুন কিছু বিষয় নতুন বিষয়ে। তার মধ্যে অ্যাড হয়েছে। এর পরবর্তীতে স্যার ইমেল রাইটিং এর জন্য কিভাবে তারা প্রস্তুতি নেয়? ইমেল রাইটিং তাদের হাতের কাছেই আছে। আমি যদি ভুল না হই, প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছেই হয়তো স্মার্টফোন থাকবে। যদি নাও থাকে, তারা বন্ধুদের কাছ থেকে বা বাড়ির বড়দের কাছ থেকে ইমেল, জিমেলটা খুললেই, বা যে কোনো মেলের যদি তাদের অ্যাকাউন্ট থাকে, সেইখানে নতুন করে কোনো মেলের যে কম্পোজ বাটনটা টিপলেই মেলটা কিভাবে লিখতে হবে তারা কিন্তু জানে। যে প্রথমে ফ্রম, নিজের ইমেলটা থাকে, তারপর টু, যে ইমেল আইডিতে তারা লেটার সেন্ড করতে চাইছে, মেলটা সেন্ড করতে চাইছে, সেটা থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর কম্পোজ থাকে। একদম ইমেলটা খুললেই আমাদের ফোনের 4টে পোর্শন দেখা যায়। এবার সেইখানে লিখতে হবে। তবে এখানে ইমেলের ক্ষেত্রে যেটা কনভেনশনাল লেটার, আমরা সাধারণ প্রচলিত চিঠি থেকে ইমেলের সঙ্গে একটু ফারাক থাকে। ফারাকটা কি থাকে না, এখানে সম্বোধন এবং আবেগের আতিশয্য সেটা কিন্তু একটু কম রাখতে হয়, টু দি পয়েন্ট লিখতে হয়, এবং বিষয়বস্তুটা কংক্রিটভাবে সেখানে লিখতে হয়। যে যে বিষয়গুলো নিয়ে ইমেল তারা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে, বিইং অ্যান এমপ্লয়ি, হি শুড ফিল দ্য নিড টু রাইট অ্যান ইমেল অন লিভ অ্যাপ্রুভেল, ছুটির জন্য দরখাস্ত, ক্লারিফিকেশান অন অ্যাসাইনমেন্ট সাবমিশন, যে কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, হাউ টু প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্ড হাউ টু সাবমিট ইট, হোয়েন টু সাবমিট ইট, এই যে নানা রকম প্রশ্নগুলো থাকে তার উপরে একটা ইমেল লিখতে হতে পারে। বুকিং হোটেল রুমস, কমপ্লেন ফর রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ এ নিউলি পারচেজড আর্টিকেল, আমরা অনলাইনে আজকাল কেনাকাটা করি, কোনো প্রোডাক্ট কেনার পর হয়তো সেটা দেখা গেল যে কিছুদিনের মধ্যেই হয়তো কিছু ফল্ট দেখা দিল,
তো সেখানে যে ওয়ারেন্টি পলিসি থাকে, গ্যারেন্টি পলিসি থাকে তাদের রিপেয়ার করার বা রিপ্লেস করে দেওয়ার, সেই অনুযায়ী তাকে কোম্পানিকে বা সেলারকে একটা মেল লেখা বা কম্পোজ করা। কোনো একটা কিছু ডেলিভারি হবে একটা সার্টেন ডেট মধ্যে, কিন্তু সেটা অনেক দিন পেরিয়ে গেছে, তো ডিলে ইন ডেলিভারি, এই ডিলে ইন ডেলিভারির কমপ্লেন জানিয়ে একটা মেল লেখা। ছাত্রছাত্রীরা যখন এর পরবর্তীকালে বিভিন্ন কোর্সে যাবে, সেই কোর্স সম্পর্কে ইনফরমেশন জানার জন্য তাদেরকে মেল করতে হতে পারে। সুতরাং সিকিং ইনফরমেশন অ্যাবাউট এ কোর্স, এটার উপর একটা ইমেল লেখা যেতে পারে। রিকোয়েস্ট ফর স্কুল লিভিং সার্টিফিকেট, এনকোয়ারি অ্যাবাউট স্পোর্টস মেটেরিয়াল ফর স্কুল, হয়তো স্কুলের জন্য কিছু স্পোর্টস মেটেরিয়াল কিনতে হবে, যে সমস্ত এজেন্সি বা স্টোর আছে, যারা সাপ্লায়ার আছে, তাদের কাছে রেট এর যে কোটেশন জানার জন্য একটা মেল করা যেতে পারে। সাইবার ক্রাইম, যেটা আমাদেরকে এখন ভীষণ ভাবিয়ে তুলেছে নানা রকমভাবে, ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, বা ফিশিং, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেওয়া হচ্ছে, হ্যাকিং করা হচ্ছে। এই যে বিভিন্ন বিষয়গুলো যে সাইবার ক্রাইমের মধ্যে আসছে, সেই ক্রাইম নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে মেল করতে হতে পারে, সেই রকম একটা মেল। প্লেসিং অ্যান অর্ডার, হয়তো কোনো কোম্পানির বা অফিসের বা স্কুলের বেশ কিছু জিনিস লাগবে, তার জন্য একটা অর্ডার প্লেস করা, সেটাও ইমেলের মাধ্যমে। এই বিষয়গুলি তারা যেন একটু ভালোভাবে দেখে নেয়। একদমই স্যার। আর স্যার ব্লগ রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ, কিভাবে প্রস্তুত ব্লগ করবেন? রাইটিং যেটা থাকে, আমি হ্যাঁ, এই ব্লগ রাইটিং বিষয়টা যদিও খুব পরিচিতি তাদের সঙ্গে আছে, কিন্তু তবুও ছাত্রছাত্রীরা বেশিরভাগই ব্লগ লেখে না বলেই আমার বিশ্বাস। সুতরাং লিখতে গেলে কি করতে হবে পরীক্ষার হলে, সেটা তারা জেনে নেবে। কিভাবে না, ব্লগ হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে, যেমন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া হতে পারে, বা এই কিছুদিন আগে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান করেছে, এবং ব্যান করেছে শুধু তাই নয়, যদি কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করে এবং করে যদি কোনো অ্যাকাউন্ট খোলে, তাহলে গভর্নমেন্ট সেই বাচ্চার গার্ডিয়ানদেরকে তো যা বলার বলবে, কিন্তু তারও আগে টেক কোম্পানিকে আগে ধরবে। অর্থাৎ যে সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাকাউন্ট খুলেছে, সেই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে তারা আগে ব্যবস্থা নেবে, যে কিভাবে সে খুলতে পারলো আপনাদের যদি ইয়ে না থাকে। তো এই যে এইগুলো নিয়ে লেখা, তো লেখাটা কিভাবে করতে হয় না, প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিতে হয়, ছোট্ট করে ইন্ট্রোডাকশান থাকবে। তারপরে যে লেখাটা আসল টপিকটা লিখতে হবে, অ্যান্ড ওয়ান শুড বিগিন উইথ এ হুক, এটাকে বলা হয় হুক। হুক কি না, একটা বেশ স্ট্রাইকিং কোটেশন বা একটা মানে প্রোভার্বিয়াল বা একটা বেশ লাগসই একটা লাইন দিয়ে কথাটা শুরু করতে হবে। কারণ অল্প সময় তো, যারা পড়বে ব্লগ, যারা পড়ে তারা স্ক্রোল করে বেরিয়ে যাবে, কাজে তাকে তার অ্যাটেনশানটাকে ওখানে ড্র করতে হবে, তার অ্যাটেনশানটা ওখানে আনতে হবে, যে সুতরাং তার জন্য একটা স্ট্রাইকিং লাইন লাগে, নইলে পড়বে না। সাধারণ একবারেই এভারেজ বা যেটাকে বলা হয় ক্লিশে হয়ে যাওয়া লাইন, সেগুলো মানুষ পড়তে চাইবে না। এমনিতেই মানুষের সময় আজকাল কম, সবসময় তারা ইনস্ট্যান্ট জিনিস চাই। কাজে ব্লগ হচ্ছে ওই একটা হুক দিয়ে, অর্থাৎ খুব স্ট্রাইকিং একটা লাইন দিয়ে শুরু করতে হবে। এইবার সেই বিষয়টা যদি কোনো ডিবেটেবল বিষয় হয়, সেই টপিকটার উপরে তাহলে কিছু পজিটিভ দিক থাকবে আর তার কিছু নেগেটিভ দিক থাকবে, তো সেগুলোকে ছোট করে লেখা হলো। লেখার পরে শেষের যে পার্টটা থাকে সেটাকে বলা হয় সিটিএ, দ্যাট ইজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে সেখানে যে ব্লগার, সে কমেন্টস এবং সাজেশন ইনভাইট করবে অডিয়েন্সের কাছ থেকে। যারা ব্লগ পড়ছে তারা
এমন হতেই পারে যে এই যে ফর এক্সাম্পল যেটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে সোশ্যাল মিডিয়া ব্যান ফর কিডস বা অনলাইন ক্লাসরুম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়েদার ইট ইজ গোয়িং টু বি আওয়ার ফ্রেন্ড অর আওয়ার ফো, অর্থাৎ এটা আমাদের বন্ধু হতে যাচ্ছে না আমাদের সর্বনাশ করতে যাচ্ছে, আমাদের উপকার করতে যাচ্ছে না সর্বনাশ, এই যে ডিবেটেবল বিষয়গুলো যেটা দুটো সাইডই থাকে, সেইগুলোর উপরে আমার নিজস্ব কিছু অবজারভেশন থাকতে পারে যেটা ব্লগার হয়তো মিস করে গেছে, লেখেননি। কাজেই ব্লগার চাইবে যে তার এই টপিকটাকে, তার ব্লগটাকে এনরিচ করার জন্য, আরও সমৃদ্ধ করার জন্য যারা অডিয়েন্স তারা এটা পড়ার পর তারা যেন তাদের মূল্যবান সাজেশন, তাদের কমেন্টস, যে কমেন্ট সেকশন থাকে সেখানে যেন তারা সেটা লেখে। সেই জন্য ওইটা দিয়ে শেষ করতে হয় যে হোয়াটস ইয়োর টেক, অর্থাৎ অডিয়েন্স যারা ব্লগটা পড়ছে তারা কি ভাবছে, শেয়ার ইয়োর থটস, শেয়ার ইয়োর কমেন্টস, শেয়ার ইয়োর সাজেশনস অ্যান্ড রেকমেন্ডেশনস ইন দ্য কমেন্ট সেকশন, এইটা বলে শেষ করতে হয়। তো যে যে বিষয়গুলোর উপর ব্লগ এবার ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করবে সেটা খুব কারেন্ট বিষয়ের উপরেই হতে পারে। যেমন মডার্ন ক্লাসরুম কেমন হওয়া উচিত, যে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম যেখানে অডিও ভিজুয়াল বা স্মার্ট ক্লাসরুম থাকবে, এই স্মার্ট ক্লাসরুমটা কতটা স্মার্ট হওয়া উচিত, সেখানে টিচার্সদের রোল কতটা, টেকনোলজি বা কতটা রোল প্লে করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কিছু ব্লগ থাকতে পারে, মেন্টাল হেলথ যেটা একটু আগে বলছিলাম, ক্লাইমেট চেঞ্জ, ইবুক ভার্সেস ফিজিক্যাল বুক, যে আমরা সাধারণ বই যেগুলো পড়ি তার সঙ্গে এখন ইবুক এসে গেছে, কিন্ডল এসে গেছে, রিমার্কেবল এসে গেছে, সেইগুলো যে ডিভাইসগুলো এখন পাওয়া যাচ্ছে তাতে অনেকে বই পড়ছে। তো ওই বইগুলোর পড়ার আনন্দ বা এক্সপিরিয়েন্স আর ফিজিক্যাল যে কাগজে বই সেইগুলো পড়ার আনন্দ বা এক্সপিরিয়েন্স, দুটোর মধ্যে একটা কম্পারেটিভ লিখে একটা ব্লগ লেখা যেতে পারে। ডিজিটাল ডিটক্সিফিকেশন, এটা ব্লগের একটা খুব ভালো। ডিজিটাল ডিটক্সিফিকেশন, আমাদের সকাল থেকেই মানে সব সময় আমরা স্মার্টফোনে কাজ করছি, হোয়াটসঅ্যাপ করলাম, একটু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক দেখলাম, ইনস্টাতে ছবি পোস্ট করলাম, যদি একটুকু উঁচু দরের মানুষ হয় এক্সে কিছু শেয়ার করলাম ছবি, তারপরে কেউ হয়তো খাবার অর্ডার করছে, কেউ হয়তো গ্রোসারি অর্ডার করছে, কেউ হয়তো কোনো জিনিস অর্ডার করছে, তারপরে বাড়ি থেকে বেরোবে, সে হয়তো অ্যাপ ক্যাবে মানে ক্যাব বুক করছে বা র্যাপিডো মোটরসাইকেলে বাইক বুক করছে, তারপর ওখানে গেল, অফিসে গেল বা স্কুলে গেল বা যে কোনো জায়গায় কর্মস্থলে গেল, সেখানেও সে কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোনের নিজের নিজের কাজ সাবমিট করছে ইত্যাদি। আবার ফিরে আসছে, ফিরে এসে একটু গান শুনছে, নইলে ইউটিউব দেখছে, নইলে কেউ ইউটিউবে বিজনেস করছে, কেউ ইউটিউবে ক্লাস করছে, ক্লাস দেখছে। সো এভরি ওয়ার্ক ইন আওয়ার লাইফ আমরা ডিজিটাল বিষয়বস্তুকে বাদ দিয়ে করতে পারছি না। আমাদের অজান্তেই আমরা এমনভাবে গ্যাজেটস, এমনভাবে ইন্টারনেট গ্যাজেটস, ডিজিটাল লাইফের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটার কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট আমাদের লাইফে পড়ছে। আমাদের স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে চোখের উপরে, যে কারণে চোখের ক্ষতি হচ্ছে, আমাদের মেন্টাল স্ট্রেস হচ্ছে, কোনো কাজ যখন হচ্ছে না, ইন্টারনেট যদি স্লো থেকে যাচ্ছে, ইন্টারনেট যদি ডাউন হয়ে যাচ্ছে, সার্ভার বসে যাচ্ছে, তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তখন আমাদের টেনশন হয়ে যাচ্ছে, কাজ কিভাবে উঠবে। যারা কাজ করে না, যারা এন্টারটেনমেন্ট করে, তারাও এই প্রেশারটা নিচ্ছে যে তারা এন্টারটেইনড হতে পারছে না। এই যে ডিজিটাল লাইফের একটা মানে কি বলবো, এর একটা যে বিপদ, এর একটা যে মাইন্ড এবং হেলথ এবং আমাদের বডির উপরে যে একটা স্ট্রেস পড়ছে, এখনকার এক্সপার্টরা, হেলথ এক্সপার্টরা বলছেন যে এর থেকে ডিজিটাল ডিটক্সিফিকেশন আমাদের সঙ্গে সঙ্গে দরকার। দ্যাট ইজ হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম ডিজিটাল লাইফ
অ্যাটলিস্ট ফর সাম আওয়ার্স ইন এ ডে, যে সারা দিনের মধ্যে কিছুটা সময় যেন আমরা গ্যাজেট থেকে একটু দূরে থাকি, যেন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একটু হাসি মজা, একটু যেন বাইরে ঘুরতে যাই, হাঁটতে যাই, খেলতে যাই, গল্প করি, বই পড়ি, গান শুনি, ওয়াকম্যানে নয়, এটা রেডিওতে বা স্পিকারে বাজবে, আমি ঘরে বিভিন্ন কাজ করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে ডিজিটাল ডিটক্সিফিকেশন, এর উপর একটা ছোট ব্লগ লেখা যেতে পারে। তার সঙ্গে গ্রিন আর্থ বা আমাদের এই যে এখন এখন সেলফি কালচার, রিলস বানানো, এটার উপরে ছোট ছোট ব্লগিং, ট্রাভেলিং। এই ট্রাভেলিংয়ে সেদিন একটা খুব ভালো আমি পড়ছিলাম, লেখা পড়ছিলাম, যে এখন মানুষ অনেক বেশি ট্রাভেল করছে, কিন্তু ট্রাভেলিংয়ের যে বেনিফিটসগুলো মানুষ সেগুলো এখন এতটা নিতে পারছে না। কেন? সেই তো পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল সবই আছে, সেখানে যাচ্ছে তারা প্রচুর টাকা খরচ করে। তাহলে ট্রাভেলিং আমরা কী জন্য করি? একটা ওয়েলকাম ব্রেক, একটা ব্রেক নেবার জন্য, আমাদের মান্ডেন মোনোটোনাস আমাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখা যাচ্ছে উইথ আ স্মার্টফোন ইন ইয়োর হ্যান্ড, দেখা যাচ্ছে যে এত খরচ করে গিয়ে যে অপূর্ব দৃশ্য, যে একটা সুন্দর প্রকৃতির মধ্যে থাকা, সেটা মানুষ এনজয় করছে না। সেখানে গিয়েও এই ছবি তোলা, ভিডিও তোলা, রিল বানানো, এই সব চলছে। তাহলে মানুষ ট্রাভেলিং করছে, কিন্তু ট্রাভেলিংয়ের বেনিফিটটা সে কিন্তু নিতে পারছে না। এর উপরে খুব সুন্দর একটা লেখা পড়ছিলাম। আমার মনে হলো এটাও একটা টপিকের, মানে ব্লগ হিসাবে একটা টপিক হতে পারে, দ্যাট ইজ ট্রাভেলিং উইথ এ স্মার্টফোন ইন হ্যান্ড, ডু উই অ্যাকচুয়ালি হ্যাভ দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং। তো এই বিষয়গুলো তারা যেন একটু ইয়ে করে। একদমই স্যার। এবং এর পরবর্তীতে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ব্লগিং, আমি একটা কথা স্যার। বলি, ব্লগিংয়ের যে যে রাইটিংগুলো থাকবে, সেগুলো আমার মনে হয় কারেন্ট ইস্যুর উপরেই একটু থাকার সম্ভাবনা বেশি। একদম। আর এর পরবর্তীতে যে ফোর্থ সেমিস্টার এবছর যারা দিতে চলেছে 2026-এ, তাদের জন্য কোন কোন জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনি যদি একটু মেনশন করেন। হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে আমি আমাদের একটা আলোচনার বাকি থেকে গেছে, সেটা হচ্ছে নাটকের জায়গাটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ড্রামা রাইডার্স টু দ্য সি, যে জেমস সিং, যে নাটকটি এখানে ইয়ে করা আছে, প্রেসক্রাইব করা আছে আমাদের নতুন সিলেবাসে, তো এই নাটকটি তারা একবার সেমিস্টার 3-তে পড়েছে। সেখানে তারা যথেষ্ট ডিটেলসে এবং খুঁটিয়ে পড়েছে বলেই আমার বিশ্বাস, কারণ তারা এমসিকিউ কোশ্চেন করে এসছে। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রশ্নের উত্তর, এবং এখানে ড্রামাতে কিন্তু একটি প্রশ্নের উত্তর করতে হবে, 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর করবে, কোনো শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে না, যা থাকবে সবটাই লং অ্যান্সার টাইপ কোশ্চেন। দুটি থাকবে, 3টি কোশ্চেন দেওয়া থাকবে নাটক থেকে, তার মধ্যে একটি কোশ্চেনের উত্তর করতে হবে। এবং যে যে বিষয়গুলির উপরে ছাত্রছাত্রীরা এই নাটকের বড় কোশ্চেনগুলো করবে, আমার মনে হচ্ছে সেটি হচ্ছে মূলত রাইডার্স টু দ্য সি। এখানে আমরা গোটা নাটকটা জুড়েই দেখব যে মৌরিয়া এবং তার সন্তানরা যেমন যেন সমুদ্রের সঙ্গে একটা অদৃশ্য এবং অসম লড়াই লড়ে যাচ্ছে। সেই লড়াইয়ে তারা হেরে যাচ্ছে, কিন্তু লড়াই থামছে না, লড়াই চলছে। কাজেই একটা খুব মূল বিষয়, মূল থিমের উপরে যে প্রশ্নটা তারা করবে সেটা হচ্ছে ম্যান ভার্সেস নেচার অর সি। আর একটা থাকবে অ্যারান আইল্যান্ডের উপরে নাটকটা পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, তো সেই লাইফ অন অ্যারান আইল্যান্ড, আয়ারল্যান্ডের নিকটবর্তী একটি জায়গা অ্যারান আইল্যান্ড, সেই অ্যারান আইল্যান্ডে তারা লাইফটা কেমন। দ্বিতীয়, ফেট অ্যান্ড ইনএভিটেবিলিটি, অর্থাৎ গোটা গল্পে আমরা দেখব ভাগ্য, বা যেটাকে আমরা বলি অদৃষ্ট, সেই অদৃষ্ট এবং ভাগ্যের সঙ্গে ইনএভিটেবিলিটি, অর্থাৎ যা ঘটবেই ঘটবে। তো সমুদ্রের
এখানে ইনএভিটেবিলিটির বিষয়টা সমুদ্রের হাত ধরে আসছে, আর ফেট সেগুলো হিউম্যান ক্যারেক্টারগুলো বিয়ার করছে। এই তাদের যে একটা কনফ্লিক্ট, যে মৌরিয়া একে একে তার সমস্ত পুত্র সন্তানকে হারিয়ে ফেলছে এবং সে জানে যে এইভাবে সমুদ্রে তাদেরকে যেতেই হবে, মাছ ধরতে, ব্যবসা করতে যেতেই হবে, আর যেতে যখন হবে তখন যে কোনো সময়ই তাদের মৃত্যুও হতে পারে। এই যে ইনএভিটেবলকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং ভাগ্যকে মেনে নিয়ে জীবনযাত্রা চালানো, ফাইনালি যে সন্তানহারা মা মৌরিয়া আস্তে আস্তে রেজিগনেশন বা বৈরাগ্যকে বেছে নিচ্ছে, যে এটাই মানুষের জীবন, এটাই আমাদের প্রাপ্তি, এর অন্যথা হবার নয়, এভাবেই চলবে। যে একটা ফিলসফিক্যাল একটা রেজিগনেশন আসছে তাদের, তার মধ্যে এইটার উপর একটা কোশ্চেন আসবে। রিলিজিয়ান এবং কাস্টম সেখানে খুব বড় ভূমিকা পালন করছে, এবং তার সঙ্গে যে ছোট ছোট প্রশ্নগুলো, যে গোটা নাটকটাতে যে প্রত্যেকটা টুইস্ট এবং টার্ন আছে, গোটা নাটকের এক একটা টার্নিং পয়েন্ট আছে, এক একটা সময়ে এক একটা রেভেলেশন হচ্ছে, এই যে জায়গাগুলো সেইগুলোর উপরে প্রশ্নগুলো যেন তারা করে। একদমই স্যার। এক্ষেত্রে এই ড্রামার কথা যখন উঠলো, তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সংলাপ বা ডায়লগ, এই বিষয়টা তুলে যদি কোনো কোশ্চেন থাকে হ্যাঁ, অবশ্যই থাকবে, তাহলে সেক্ষেত্রে কিভাবে তারা অবশ্যই থাকবে। সেখানে যে প্রথমে আমরা যে নাটকটা যখন শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি মৌরিয়া শুয়ে আছে, ক্যাথলিন এবং নোরা তার দুই মেয়ে কেক তৈরি করছে, এবং কেক তৈরি করতে করতে তাদের যে হারিয়ে যাওয়া ভাই মাইকেল, সেই মাইকেলকে নিয়ে আলোচনা করছে। এখানে বেশ কতগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে যেগুলো ক্যাথলিন বলবে, যে প্রিস্ট কি বলেছে, মাইকেলের যে শার্টগুলো, যে পোশাকগুলো প্রিস্ট আমাকে মানে নোরার হাতে দিয়েছে, সেইগুলো কি মাইকেলের? বান্ডিলটা তো খোলা হয়নি। একটা লোক সমুদ্রের জলে ডুবে যাওয়া এবং মৃত্যুর হয়েছে এমন একটি লোক, ডেড বডি পাড়ে ভেসে এসেছে, এবং সেটিকে প্রিস্ট বলছেন যে যথোচিত মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সে কি মাইকেল? এই যে কথাগুলো হচ্ছে, তারপর বার্টলে আসছে এবং বার্টলে ডনেগাল যাবে। ডনেগাল হচ্ছে সমুদ্র পেরিয়ে একটা জায়গায় যেতে হয় যেখানে হাট বাজার বসে, কেনাকাটা হয়। তো সেখানে যেতে মৌরিয়া নিষেধ করছে তাকে। কেন না, সব পুত্র সন্তানই তো চলে গেছে, কেবলমাত্র বার্টলেই বেঁচে আছে। এই ছেলেটি যেন না যায়, আজকে যেন না যায়। কিন্তু বার্টলে বলছে যে না, আমাকে যেতে হবে, রুজি রোজগারের বিষয়। সে কিন্তু মায়ের কথা না শুনে বেরিয়ে পড়ছে, আর সেই সময় মৌরিয়া যে কথাগুলো বলছে, এই লাইনগুলো, এই যে বিভিন্ন রেভেলেশন। তারপর মৌরিয়া যখন বার্টলে যখন চলে গেল, তখন দেখা গেল যে বার্টলের জন্য যে কেকটা তৈরি হয়েছিল, যে পাউরুটিটা তৈরি হয়েছিল, সেটা তাকে দিতে ভুলে গেছে। তো ক্যাথলিন এবং নোরা মাকে বলবে মৌরিয়াকে যে দাদা এটা নিয়ে যেতে ভুলে গেছে, তুমি এটা দিয়ে এসো, কারণ রাস্তাটা ঘুরে পেছন দিক দিয়ে যাবে। সুতরাং ঘুরপথে না গিয়ে যদি সরাসরি চলে যাওয়া যায় পাহাড় পাথরের পথ বেয়ে, তাহলে ওই দিকে পথে যখন ঘোড়ায় চড়ে বার্টলে যাবে তখন তার হাতে মৌরিয়া ওটা দিয়ে দিতে পারে। কিন্তু মৌরিয়া দিতে গিয়ে সে এক ভয়াবহ দৃশ্য সে দেখতে পেল যে বার্টলে ঘোড়ার উপরে যাচ্ছে, আর আরেকটা ছোট ঘোড়া সে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। কিন্তু অবাক হয়ে, মানে একটা ভিশন, একটা ভয়ঙ্কর একটা ভিশন মৌরিয়া এখানে দেখবে, যে পেছনে যে ছোট ঘোড়াটা, সেই ছোট ঘোড়াটার পেছনে উপরে তার মৃত সন্তান যে মারা গেছে কিছুদিন আগে, মাইকেল,
তার যেন সে যেন বসে আছে আর বাটলের পেছন পেছন যাচ্ছে। এর যে একটা একটা মনে যে একটা তার ভয়ঙ্কর, এটা দেখেই, এই দৃশ্যটা দেখেই মৌরিয়া পাউরুটি দেওয়ার কথাটাই ভুলে যাবে এবং ফিরে আসবে যে আমি ভয়ঙ্করতম একটা দৃশ্য দেখলাম, ফিয়ারফুলেস্ট থিং, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট সিন, এইটা বলতে বলতে আসবে। এই জায়গাগুলো, এই ধরনের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। একদমই স্যার, এবং আশা করছি আমাদের এবং আজকে একই কথা বারবার যেটা আমি বলছি, যে যেহেতু প্রিভিয়াস কোশ্চেন্সগুলো দেখে নেবার এই বছরের ছাত্রছাত্রীদের কাছে সুযোগ নেই, তারাই যেহেতু প্রথম ব্যাচ, কাজেই গোটা নাটকের মেজর থিমের উপরে সমস্ত প্রশ্নগুলো যেন তারা পড়ে যায়। এই নাটকটি 6 নম্বর থাকবে, এই 6 নম্বরের জায়গাটি যেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। তাদের এইবার কিন্তু এই জায়গাটার উপরে একটু বেশি পরিশ্রম করতে হবে। একদমই স্যার, আমাদের হয়তো আজকের আলোচনা যারা শুনছেন বা দেখছেন আমাদেরকে, তাদের অনেক কাজে লাগবে, তারা সেভাবে প্রস্তুত হতে পারবে পরবর্তী পরীক্ষার জন্য। কিন্তু স্যার এবছর তো নতুন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে। আমার পরবর্তী কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে যারা আগের বছর পরীক্ষা দিয়েছে কিন্তু উত্তীর্ণ হতে পারেনি বা সফল হতে পারেনি, তাদের পরীক্ষার প্যাটার্ন কি এবং তারা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে? আহ, তারা পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে এবং তাদের প্রস্তুতিটা যে এতদিনের যে এক্সিস্টিং সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী হবে 80 নম্বরের। এক্ষেত্রেও কিন্তু 20 নম্বরের প্রজেক্ট থাকবে, কিন্তু তারা যেটা যারা নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 20 নম্বরের একটা প্রজেক্ট ওয়ার্ক থাকবে। আর যারা উত্তীর্ণ হয়নি, তারা পুরনো সিলেবাস মেনেই 80 নম্বরের প্রশ্নের উত্তর দেবে। একদমই স্যার, আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। স্যারের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা একদম ভয় পেয়ে আছে ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে, তাদের জন্য আপনার যদি কোনো টিপস থাকে। দেখো, ইংলিশটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটাকে ভয় পাওয়ার কিছু নেই। ইদানিং সব জায়গাতেই ইংরেজিটার গুরুত্ব বেড়েছে, প্রচলন বেড়েছে, তোমরা নিজেরাও দেখেছো যে ইংরেজিটা দিন দিন কীভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই যা আমাদের চারপাশে ঘটছে, যা আমাদের যে ধরনের ইংরেজি কথা কিন্তু এখন অনেকটা কানে বেশি আসে আগের থেকে, কাজে আমি মনে করব যে ইংরেজি নিয়ে এতটা ঘাবড়ানোর কিছু নেই। আর দ্বিতীয় প্রশ্ন, বিষয় হিসাবে সেমিস্টার 4-এর ইংরেজি বিষয় হিসাবে আমি যেটা বলবো যে একদম চোখ কান বন্ধ করে মুখস্থ করতে যেও না। তোমরা প্রত্যেকটি প্রোজ পোয়েমস আমি যেমনভাবে বললাম সেইগুলিকে ভালোভাবে অনুধাবন করে পড়ার চেষ্টা করো এবং ছোট ছোট নোটসের উপরে, যেটা বললাম পয়েন্টসের উপরে, তোমরা সেই পয়েন্টগুলোকে আগে খাতায় নোট ডাউন করো এবং সেইগুলিকে নিজের ভাষায় ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্সে সহজ ভাষায় নিজের ভোকাবুলারি যা আছে সেইটুকু ইউজ করে লেখার চেষ্টা করো। আর গ্রামার, সেটা তো নন টেক্সচুয়াল গ্রামার, সেগুলো তো তোমরা অলরেডি বিগত প্রায় 5 বছর ধরে পড়েছো, 5-6 বছর ধরে। কাজে নন টেক্সচুয়াল গ্রামার নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। রাইটিংও আমরা আলোচনা করলাম, তোমরা অনেক প্যারাগ্রাফ লেটার লিখেছো, সেইগুলোর উপরে যদি সেই অভ্যাসটা যদি থেকে থাকে, তাহলে যদি ইমেল বা ব্লগ লিখতে নাও পারো তাহলে এসে লিখবে, আর যদি পারো তাহলে এই ইমেল বা ব্লগ লিখবে, একই ব্যাপার। চিঠি, এটা ওটা লেটার ছিল, এটা মেল, এক্ষেত্রে ওখানে হয়তো 100 থেকে 120টা ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছিল, এখানে 75টা 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। ব্লগ কারেন্ট টপিকের উপরে থাকবে, কাজেই সেইগুলি নিয়েও চিন্তা করা কিছু নেই। যেটা আমি বারবার বলবো, প্রত্যেক দিন অন্তত 2 ঘন্টা ইংরাজিটা পড়বে, কারণ ইংরাজি আমাদের যেহেতু মাতৃভাষা নয়, কাজেই চোখ এবং কানের সঙ্গে ইংরাজি ভাষাটাকে সবসময় পরিচয় করে রাখতে হবে, যোগাযোগ বা কানেক্ট
বা কন্ট্যাক্ট যাই বলো না কেন সেটাকে সবসময় রাখতে হবে। আজকে ইংরেজি পড়লাম, এবার পরশু পড়বো, এইভাবে যেও না। প্রত্যেক দিন একটা গল্প বা কবিতা পড়ো এবং 1 ঘন্টা ধরে পড়ো, আর পরের 1 ঘন্টা সেইটির উপরে প্রশ্ন উত্তরগুলো একটুকু দেখো। আমার মনে হয় এইটিতে তোমাদের সবথেকে উপকার তোমরা পাবে এটা করলে। আর প্রত্যেক দিন ইংরেজিটা দেখো, প্রত্যেক দিন ইংরেজিটা পড়ো। সময় এখনও আছে, চিন্তার কিচ্ছু নেই। আহ, যদি তুমি অ্যাপ্রোচ না করো কোনো একটা বিষয়কে, যদি কঠিন বা পারবো না বা এটা আমার দ্বারা হবে না, এই ধরনের যদি নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে তুমি যদি ওটাকে রাখো, তাহলে বিষয়টা দিন দিন তোমাদের কাছে বরং কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তার থেকে আমি বলবো যে তোমরা আহ, বিষয়টাকেই বরং চেজ করো, বিষয়টাকেই বরং আরও বেশি করে তার মধ্যে ঢোকার চেষ্টা করো। আমার বিশ্বাস যে ইংরেজি এতটা কঠিন সাবজেক্ট নয় যতটা তোমরা মনে করছো। একদমই স্যার, এবং আলোচনার একদমই শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা। যারা 2026-এ সেমিস্টার পড়ে বসতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, অবশ্যই। তোমরা দেখো, সেমিস্টার 4-এর পরীক্ষাটা দেবার পরই তোমরা কিন্তু আর একটা বৃহত্তর জগতে পা রাখতে যাচ্ছ। কাজেই এই পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটা তোমাদের যতটা সম্ভব ভালো করবার জন্য পরিশ্রমটা করে যাও। গ্রেডের কথা ভাববে না, মার্কসের কথা ভাববে না। তোমাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের যে এরকম ইয়েটা, আমি ডিভিশনটা বলে দিলাম 1 থেকে 7 নম্বর পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের কিভাবে উত্তর করবে, কোন কোন টপিকের উত্তর করবে, সেটা আগে প্ল্যান করে নাও। সেই প্ল্যান অনুযায়ী পড়াশুনো করো, প্রত্যেকটা সাবজেক্টেই তাই করো, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করো। আমার মনে হয় এটাতেই তোমাদের সবথেকে ভালো রেজাল্ট হবে। আর ভালো রেজাল্ট হলে কি হবে, তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। সেই আত্মবিশ্বাসটা পরবর্তী ক্ষেত্রে তোমরা যে স্ট্রিমেই যাও না কেন, সেটা প্রফেশনাল কোর্স হোক বা কোনো বিজনেস কোর্স হোক বা এমনি ফর্মাল কোর্স বা এলিমেন্টারি সাবজেক্ট নিয়ে পড়াশোনাই হোক, যাই করো না কেন, সেইটাতেই তোমাদেরকে উন্নতির আহ, পথে তোমাদেরকে নিয়ে যাবে। আর একটা জিনিস, এই পরীক্ষার পর তোমরা যখন নিজেদের পরবর্তী যে কোর্স নির্বাচন করবে, সেক্ষেত্রে যেন চারিদিকে কি চলছে, আমার বন্ধুরা কি নিয়ে পড়ছে, এটা নিয়ে না ভেবে তুমি কোন সাবজেক্টটা পড়তে তোমার ভালো লাগে, কোন সাবজেক্টটা বা কোন বিষয়ে তোমার আনন্দ হয়, জিনিসটা এনজয় করো সব থেকে বেশি, তার উপরে কিন্তু পরবর্তী পড়াশোনার বিষয়টা যেন থাকে। তাতে কি হবে, সেইটাতেই তোমার সব থেকে বেশি উন্নতি হবে। এই সাবজেক্ট নিয়ে পড়লে আমি চাকরি পাবো, ওই সাবজেক্ট নিয়ে পড়লে আমার হবে না, এই ভাবনা চিন্তাটা কিন্তু রাখবে না। কারণ জেনে রেখো, প্রত্যেক বিষয়, প্রত্যেকটা কোর্সই গুরুত্বপূর্ণ, এবং তোমরা ভবিষ্যতে যদি সেই বিষয় বা সেই কোর্স নিয়ে পড়ে খুব ভালো ফলাফল করতে পারো, অবশ্যই তোমরা ভবিষ্যতে কোনো না কোনোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। একদমই স্যার, হয়তো সকলেই নিজের মতো করে প্রতিষ্ঠিত হবে সেই আশায় আমাদের থাকবে। এবং আজকে আপনারা শুনছিলেন টার্গেট উচ্চ মাধ্যমিকের আরও একটি পর্ব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করলাম, আবার ফিরবো নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য জুড়ে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর সঙ্গে। নমস্কার। গীতাঞ্জলি রেডিও সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই অনুষ্ঠান শুনছো, তোমাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা। নমস্কার।